যে গল্পটা সেটা আমার গ্রামের এক আন্টির কাছ থেকে শোনা, প্রতিবেশী আন্টি। ঘটনাটা ঘটেছে তার মায়ের সাথে, মানে অনেক আগের ঘটনা। তো আমি শুনছি মেবি 2017 সালের দিকে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে তো শুনছেন সকলকে স্বাগত ঘটনাটা জানাচ্ছি। হচ্ছে একটা জায়গাকে কেন্দ্র করে, একটা ভয়ানক একটা জায়গা। আমাদের বাসা থেকে, আমাদের বাসায় আন্টিদের বাসা পাশাপাশি, বা একদম আপনাদের পাশাপাশি। এলাকায় ঘটে যাওয়া, তো যে জায়গাটা ওটা হলো আমাদের বাসা থেকে 5-6 মিনিটের দূরত্ব। জায়গাটা এমন যে আমাদেরকে জায়গাটা এমন যে ওই জায়গায় একটা শেওড়া গাছ আছে, শেওড়া গাছ আশেপাশে। ওই সময়ের একজন আত্মহত্যা করে মারা গেছে, তো ওনাকে কবর দেওয়া হয়েছে। এই সেই জায়গাটা ভয়ানক। আমরা অনেক রকমের গল্প শুনছি ওই জায়গা নিয়ে। ওই জায়গায় মানে জিনের একটা উপদ্রব আছে, তো ওই জায়গায় জিনের উপদ্রব আছে, অনেককে মানে ভয় দেখাইতো। তবে এরকম কিছু শুনি নাই যে কাউকে কোনো ক্ষতি করছে বা কিছু, এরকম কিছু শুনি নাই। তবে ওই জায়গায় অনেকে শুনছি যে ভয় দেখাইছে। তো আমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের বাসায় আসার জন্য দুইটা রাস্তা আছে। একটা হলো মেইন রোড মানে হচ্ছে ওটা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, ওদিক দিয়ে আসতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু ওদিক দিয়ে আসলে দেরি হয়। তবে এই রাস্তাটা যেটা গলি, ওটা দিয়ে গাড়ি ঘোড়া ওইরকম চলে না, মানুষের যাতায়াত কম, রাতে মানুষ আসতে ভয় পাইতো তখনকার সময়, যে গল্পটা যখন ঘটছে। আমি গল্পে ফিরছি। তো আমার ওই আন্টির মা যিনি ছিলেন, তখনকার যুগে গ্রামে আপনি দেখে থাকবেন যে ঘটনা লিখে বড় করতে পারি না, অনেক মহিলারা থাকবে যে ফেরিওয়ালা আর কি, মাথায় এক ধরনের খাজ্জা বা আমাদের এলাকার ভাষায় ওটাকে মাচা বলে, ওটা দিয়ে গ্রামে জিনিসপত্র বিক্রি করতো তখনকার সময়। তো উনি দৈনিকই যাইতেন, জিনিসপত্র বিক্রি করতেন। এই ধারাবাহিকতা একদিন উনি বের হয়েছেন। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত মানে গ্রামের অনেক রাত, 8টা মানে অনেক রাত। কারণ শহরে যে আমরা দেখি যে 10টার পরে বা 12টার পরে যে এরকম, গ্রামে সাধারণত এরকম না, 8টার পরে অনেক রাত। আর ঘটনাটা প্রায় আজ থেকে 40 বছরের মতো আগে হবে। তো উনি আসতেছেন, যেহেতু মহিলা মানুষ, রাত হয়ে গেছে প্রায় 8টার মতো। তো উনি আসতেছেন, ভাবলেন ওই দিক দিয়ে তো দেরি হয়ে যাবে, এদিক দিয়েই যাই। তো উনি আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ সামনে ওই জায়গাটা বললো, যে জায়গাটা একটা মোড় আর কি, রাস্তার মোড়। ওই জায়গায় মোড়ে একটা শেওড়া গাছ ছিল, তখনকার যুগের আগের শেওড়া গাছ। পাশেই তার তখনকার সময়ের কিছুদিন আগে এলাকার একজন মানুষ সুইসাইড বা আত্মহত্যা করে মারা গেছিল, ওনাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো উনি আসতেছেন, আস্তে আস্তে যখন ওইটা সামনে আসলেন, উনি এক প্রকার ভয় পেলেন, কারণ গ্রামের ওই সময় ওই জায়গায় কেউ একটা থাকে না খুব একটা। তো উনি আসতেছেন, এক প্রকার ভয় পেলেন। তাও সামনে আস্তে আস্তে হঠাৎ ভয়টা তখনই বাড়লো যখন তিনি দেখতে পেলেন যে কেউ একজন ওই জায়গায় আছে, একটু দূরে, বেশি একটা দূরে না। তো আসতেছেন, দেখলেন দুইটা একই রকমের দুইটা বাচ্চা ওই ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন এত রাতে গ্রামে, তাও কোনো গার্জিয়ানবিহীন এরকম বাচ্চা তো থাকার কথা না। তো উনি ভাবলেন যাক সামনে যাই, বাচ্চা যদি মনে হয় মানুষ তো জিজ্ঞাসা করবো, না হলে চলে যাবো সামনে, সমস্যা নেই, তো আমি আমার রাস্তা দিয়ে চলে যাব। তো উনি কাছাকাছি যাওয়ার পরে দেখলেন দুইটা বাচ্চা নিজেদের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে, মানে কিছু একটা জিনিস নিয়ে ঝগড়া করতেছে নিজেদের মধ্যে। উনি কাছাকাছি গেলেন, কিন্তু ওনার দিকে কোনো দৃষ্টি নেই, তারা নিজেদের বিষয় নিয়েই ঝগড়া বা যে কোনো কিছু একটা করতেছে। তো উনি ভয় পেয়ে গেলেন, আশেপাশে কোনো মানুষ নাই। আর গ্রামে আপনি একটা বিষয় জেনে থাকবেন যে সবাই সবাইকে চিনবে, শহরের মতো না। গ্রামের বিষয়টা এমন যে আপনি সবাইকে চিনে, দেখলেই বলে দিতে পারবে আমাদের গ্রামের মানুষ, মানে গ্রামের মানুষ কম, সবাই চিনে। উনি দেখেই ভয় পেয়ে গেলেন, এই বাচ্চা দুইটা তো আমাদের গ্রামের না। যেই হোক, চিনলাম না, আচ্ছা যাক সামনে যাইতে দেখলেন একদম কাছাকাছি চলে গেছেন, কিন্তু এক প্রকার রাস্তা আটকিয়ে ধরছে এরকম মনে হচ্ছে ওনার কাছে। উনি এক সাইড দিয়ে যেতে চান, ওই বাচ্চাগুলো ওই সাইডে চলে যায় এরকম। তখন বুঝতে পারলেন যে হয়তো বা এগুলো মানুষ না। তো তিনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে ভাবলেন যাক, যেহেতু ভয় বেশি না পাই, আমি ওভারটেক করে চলে যাই, বাসায় চলে যাই, সমস্যা নেই। তো উনি যাইতে পারতেছেন না, যাক অনেক কষ্টে ওনাদেরকে ওই বাচ্চাগুলোর ওভারটেক করলেন। ওভারটেক করে সামনে যাচ্ছেন, ভয় পাচ্ছেন অনেকটা, কারণ পিছনে তাকান নাই, ভাবলেন এগুলো মানুষ না। উনি বুঝে গেছেন, কারণ ওই জায়গা সম্পর্কে অনেক ঘটনা ওনার জানা আছে। তো পার করে গেলেন, যাওয়ার সাথে সাথেই একটু সামনে যাওয়ার পরে দেখে সেম দুইটা বাচ্চা আবার ওনার সামনে দাঁড়ায় আছে। ওই দুইটা বাচ্চাই, যদিও ওই বাচ্চাগুলো তাকে ওভারটেক করে নেই। তো উনি তখন ফুল ভয় পেয়ে গেলেন, এটা কেমনে সম্ভব, কারণ বাচ্চাগুলো আমি পিছনে ফালাই আসলাম, এরা সামনে কিভাবে আসলো। তো যাই হোক, ওনার মাথায় ওই যে ওই মাচা যেটা বলে ফেরিওয়ালাদের যেটা থাকে, ওইটা ছিল। তো উনি পিছনে ব্যাক করার সাহস পায় নাই, যেহেতু পিছনে ওই শেওড়া গাছ প্লাস ওই ভয়ঙ্কর জায়গাটা, সামনে ওই বাচ্চাগুলো ছিল। তো উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, যাই, যেহেতু আমার কিছু বলতেছে না, আমি দেখি আবার ওভারটেক করে যাওয়া যায় কিনা। তো ওইভাবেই তিনি আস্তে আস্তে যাইতে শুরু করলেন। আবারও বাচ্চাগুলো সামনাসামনি চলে আসলেন। সামনাসামনি যাওয়ার পরে
আবারও সেম দেখতেছেন কোনো একটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যেই ঝগড়ামূলক এইরকম কিছু একটা করতেছে। রাস্তা আটকে দেওয়ার মতো একটা অবস্থা আর কি, উনি যেদিকে যায় ওইদিকেই যায়। তো উনি একদম রাস্তার সাইডে চেপে ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার পুরো শরীর মানে ঘেমে গেছে এক প্রকার। তো উনি আবার ওভারটেক করলেন, করে যাচ্ছেন। বলছিলাম যে ওই জায়গাটা যে ওই জায়গা থেকে বাসার দূরত্ব 5 থেকে 6 মিনিট, প্রায় অর্ধেকটা চলে গেছে। তো ওইভাবেই উনি যাচ্ছেন, ভয় পাইতেছেন, বুঝতেছেন এটা মানুষ না, এটা জিনের উপদ্রব, জিন হবে এটা শিওর উনি। তো উনি ওভারটেক করে আবার যাচ্ছেন, যাইতে যেতে সামনে আবার পড়ছে, বাড়ির কাছাকাছি যায়। আর গ্রামের ওই সময় সাধারণত কোনো মানুষ থাকে না রাস্তাঘাটে। তো উনি যাচ্ছেন, ভয় পাইতেছেন প্রচুর, ভয় পাওয়ার মতো এই ঘটনা। তাও উনি ওভারটেক করে যাচ্ছেন, যাইতে যেতে এইভাবেই মানে রাস্তা আটকে দেয়, তাও উনি কষ্ট করে যাচ্ছেন। এইভাবে যাইতে যাইতেই এক প্রকার বাসায় পৌঁছে যায়। বাসায় যাওয়ার পর উনি বাসায় যে আন্টির কাছ থেকে শুনছি, উনি ছোট ছিলেন, ওনার আরও ভাই বোন ছিল, তাদের কাছে তাড়াতাড়ি এই ঘটনা বলে। তারপর সবাই বুঝতে পারে যে সমস্যা হয়েছে কোনো একটা। তারপর ওই গ্রামের যতই আছে, যেমন দাবা বটির আগায় লবণ গরম করে খাওয়ানো, এই সেই। তারপরে একজন অভিজ্ঞ লোক ছিল বয়স্ক, উনি ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে গোসল টোসল করছে, করে শুয়ে পড়ছে। নর্মালি সাইরা গেছে, সাধারণত তেমন কোনো সমস্যা হয় নাই। তবে এই ভয়ের ব্যাপার থেকে উনি অসুস্থতা বোধ করছিল, এভাবে ভালো হয়ে গেছে। তবে আমি বলছিলাম ওই জায়গায় কাউকে কোনো ক্ষতি করা হয় না, তবে ভয় দেখানো হয় প্রচুর পরিমাণে। ঘটনায় আমি গত 2 বছর আগে ওই সেম জায়গায় আমার সাথে একটা ছোট্ট ঘটনা আছে, এটাও সাথে শেয়ার করতেছি আর কি। তো গত 2 বছর আগে রিসেন্টলি গত রমজানের আগের রমজান, টঙ্গীতে আমি পড়াশোনা করি, তো গ্রামে গেছি, গ্রামে ঈদের ছুটিতে। তো রমজানে যাওয়ার পর আমিও তো ওই জায়গা সম্পর্কে জানতাম, যদিও এখন ওই রকম কোনো সমস্যা নাই, জায়গাটা এমন যে পাশে বাড়ি ঘর হয়ে গেছে প্রায়। তবে ওই শেওড়া গাছটা আছে, কবরের অস্তিত্ব নাই, তবে আমরা জানি যে ওই জায়গায় একটা কবর আছে। তো একদিন রমজানে সেহেরি খাওয়ার পর, সাধারণত নামাজ আজানের কিছুক্ষণ পরেই হয়, তো সেহেরি খাওয়া শেষ প্রায় প্রথম দিক দিয়ে, তো তাড়াতাড়ি উঠতাম, আধা ঘন্টা বা 25 মিনিটের মতো আছে খাওয়া শেষ। একটু ঘুমও ধরতেছে, ভাবলাম নামাজ তো পড়তে হবে, আবার বাসায় যদি শুয়ে পড়ি তাহলে ঘুমিয়ে যাবো। তাই চিন্তা করলাম যাই মসজিদে যাই। মসজিদ হলো ওই জায়গাটায় বার করে যাওয়া লাগে এই 10 মিনিট হাঁটা লাগে আর কি, ওই জায়গাটা ঠিক মাঝখানে পড়ে। তো আমি যাচ্ছি, ভাবলাম যাই মসজিদে, আস্তে আস্তে যাই বসে থাকি, হয়তো বা ওই জায়গায় গেলে ঘুমটা ধরবো না, নামাজটাও পড়া হলো, তারপরে এসে ঘুমাইলাম, এরকম আর কি। তো আমি যাচ্ছি, যাওয়ার শুরুতেই ভয় পাচ্ছিলাম, কারণ শহরের থেকে গ্রামে যাওয়া হয়েছে, ওই জায়গা সম্পর্কে জানি, জায়গাটা খুব একটা সুবিধার না, যদিও এখন কোনো সমস্যা হয় না, তবে ওই টাইমে যাওয়াটা, তো ভাবলাম সমস্যা নেই, যেহেতু সচরাচর যাতায়াত করি, তো যাই। তো যাচ্ছি যখন ওই জায়গাটার সামনাসামনি আসলাম, ভয় পাচ্ছিলাম এমনি আর কি, মনস্তাত্ত্বিক একটা ভয়, যদিও কিছু আমি দেখি নাই। তো সামনে যাইতেছি, হঠাৎ যখন ওই শেওড়া গাছটা ক্রস করলাম, এমনি একটা আওয়াজ শুনতে পেলাম আর কি। আওয়াজটা এমন ছিল যে কেউ আমার একটা সালাম দিছে। আমি পিছনে তাকাই নেই, প্রথমে ভাবলাম এই সময় তো কারণ নামাজ পড়া যাওয়ার কথা না, আর কণ্ঠটা ছিল একটু অস্বাভাবিক, মানে আমার পরিচিত কেউ হইলে তো আমি অবশ্যই চিনতাম। ওই গ্রামের ব্যাপারটা যেটা বললাম, সবাই সবাইকে চিনে, শহরের মতো না, গ্রামে সবাই সবাইকে চিনবে, কণ্ঠটাও চিনার মতো। তো আমি ভয় পেয়ে গেলাম যে এত রাতে এই টাইমে কারো তো আসার কথা না। তো যাই হোক, আমি পিছনে তাকাই নেই, পিছনে না তাকায় ভাবলাম সামনে যাই, পিছনে তাকানো ঠিক হবে না, কারণ ওই জায়গা সম্পর্কে আমার পূর্ব ধারণাই রয়েছে। তো আমি আস্তে আস্তে সামনে যাইলাম, যাই একটু অপেক্ষা করলাম যে যদি পরিচিত কেউ হয় তো অবশ্যই আমাকে সামনে যাবে না, যেহেতু নামাজ পড়তে যাইতেছে। তো দেখলাম না, কেউ আসতেছে না। তো আমি আস্তে আস্তে যাইলাম, ভয় পাইছি প্রচুর, কারণ কে আমাকে সালাম দিল, কারণ এই জায়গাতে সালাম দেওয়ার কোনো কাউকে দেখতেছি না, নামাজ তো আরও পরে। যাই হোক, ভয় পাওয়ার পরে আমি গেলাম, যা মসজিদে নামাজ পড়লাম। আসার সময় এই রাস্তা দিয়ে আসি নাই, বলছিলাম যে আরেকটা রাস্তা আছে বাসায় আসার, ওই রাস্তা দিয়ে আসছিলাম। এই ছিল আমার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম। FT Shorts। তো দ্বিতীয় হিস্টোরি হচ্ছে আমার ওখানেই, আমার ওই গ্রামেই আর কি, আমার বাসায় ঠিক রাত 2টার পরে আপনার 4টার মধ্যে 2টার পরে 4টার মধ্যে, এই 2টা ঘন্টা রাত, গভীর রাতে দুম করে আমার দরজায় মানে এরকম বিকট একটা ঘুষি মারতো, মানে আমাদের সকলে ঘুম ভেঙে যেত। এটা মানে দ্বিতীয় ঘটনাটার প্রথম আর কি, প্রথম থেকেই বলতেছি আর কি, যে এই সিমটমগুলো যখন আমরা ফেস করতে লাগলাম, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, যেহেতু বাবা শহরে থাকতেন, বাবা কিছুদিন পর পর আসতেন, বাবা সবসময় থাকতেন না,
তো আমাদের আবার ছোটবেলায় একটা মানে প্রায় সময় যেটা হতো যে আমরা হিসু করতে উঠতাম, তখন খাটে বসেই কান্না করতাম বা আম্মুকে বলতাম যে হিসু করতে যাব, তখন আম্মু হিসু করতে নিয়ে যেত আর কি। তো আমার বাসাটা বলে রাখি ভাইয়া, যে আমার বাসাটা হচ্ছে যে 4.5 করা জমিনের স্টেট 4 কোণা একটা জমিনের ঠিক মিডলে আমার বাসাটা। তো আমার বাসাটার প্রথম বারিন্দা আছে, মাঝের ঘর আছে, পিছনের বারিন্দার জায়গাটা ফাঁকা রেখে কিচেন রুম বানানো হয়েছে আর কি। তো আমরা যখন রাতে ওয়াশরুমে যদি মাঝে মধ্যে উঠতে হয় যেতে চাই, তখন আমরা ওই যেটা করি যে পিছনের যে বারান্দাটা আছে, বারান্দাটা কর্নারে বসে হিসু করি আর কি। আর এই কর্নারটা বেশ ভালো একটা জায়গা আছে, তো এই জায়গাটাতে যাতে বসে তরকারি বা গল্প গুজব করা যায়, এই জন্য এখানে একটা মানে চারকোণভাবে একটা সুগারি গাছের ডাউগা বা আপনার কলা গাছের ডাউগা দিয়ে জাস্ট বেড়া দিয়ে রাখতাম আর কি, দেয়ালের মতো করে। তো এটা একটা সময় হতো কি, যখন শুকিয়ে যেত তখন কিছু কিছু জায়গা দিয়ে ফাঁক হয়ে যেত, বাহিরের কিছু দেখা যেত, বাহিরের চিন দেখা যেত। তো যেদিন ঘটনাটা ঘটে, এটা আমার ছোট ভাই ওয়াশরুমে যাবে, হিসু করতে উঠবে, তো ও কান্না করতেছিল। পরবর্তীতে তখন রাত 2:30 কম না আর কি। তো আম্মু ওকে উঠে বলে যে বাবা ঠিক আছে আসো, ওকে ওই জায়গাটা বসায় যে তুমি এখানে হিসু করো। তো আম্মু কিচেন রুমে যায়। তো আমি কি করি, আমি আবার ঘুম থেকে এসে দরজাটার পাশে দাঁড়াই ওর দিকে তাকায় আছি। আমি তাকানোর এক পর্যায়ে ও হিসু করতেছে, এরকম পর্যায়ে ও হঠাৎ করে লেফট সাইডে তাকিয়ে কিছু একটা ফলো করতেছে, ঠিক চাঁদনিপুর রাত ধকধকা পর্ষা। তো আমার ওই সাইডটিতে ভেরন গাছ ছিল, বাড়ির এরিয়াটা ছিল। তো ওখানে ও যখন তাকাইছে, তো আমি ঘুম ভাব, আমিও ওর সাথে একটু মাথাটা সাইড করে আমিও তাকানোর চেষ্টা যখন করলাম, তখন আমি দেখলাম হুবহুব একজন মানুষ। এটা একদম মানে ক্লিয়ারলি দেখেছি যে একজন মানুষ, সম্পূর্ণরূপে একজন মানুষ। তার 2 ঘাড়ে 2টা চোখ, অনেক বড় বড় লাল টকটকা 2টা চোখ। ওনার ঘাড় থেকে শুরু করে মাথা নাই, পুরো ফিগারটা খুব বিশাল একটা ফিগার। ইভেন ওনার শরীরটার যে আমি কি বর্ণনা দিব, মানে পিছলে মানে জরির মতো চিক 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 করে পুরো শরীরটাই। তো একটা পর্যায়ে আমিও এটা তাকাচ্ছি, ও তাকানোর মধ্যেই হুট করে ও থাবা মারছিল ছোট ভাইকে। তো ও থাবা মারার সাথে সাথেই ছোট ভাইও চিল্লা মারে উঠছে, আমিও চিল্লা মারে উঠছি। তো সাথে সাথে আম্মু ঠিক 5-7 ফিট রাইট সাইডে ছিল। আম্মু ওখান থেকে আইসা কি হয়েছে তখন বললাম যে এই ঘটনা। তো যাই হোক, এটা আম্মু বাসায় এসে আমাদেরকে ভয় পাবো কারণে এটা অন্যভাবে কাটিয়ে নিয়েছিল। তো এটা ছিল আসলে আমার দ্বিতীয় ঘটনা। তো তৃতীয় ঘটনাটা যেটা ঘটে, এটা আমার বর্তমান বাসায়, আমি শাহাদাতপুর, আমি যে বাসাটা এখন বর্তমানে আমি রানিং আছি, এটা খুব রিসেন্টলি একটা ঘটনা। এটা হচ্ছে এই রমজানের একটা ঘটনা, 17 রমজানের একটা ঘটনা রাতের। তো আমরা এই ফ্ল্যাটটাতে, আমি যে বাসাটা থাকি, এটা 11 তলাটা বিল্ডিংয়ে, 9 তলায় থাকি লিফটের 8-এ। তো এটার আমরা এই একটা ফ্ল্যাটে থাকি হচ্ছে 5 জন। তো এক রুমে 3 জন, এক রুমে 2 জন আর কি। তো এক রুমে 3 জন যারা থাকে, এদের মধ্যে একজন রোজার ঈদে আগে আমরা বাসায় কেউ ছিলাম না, রাত 2:30টার দিকে উনি হঠাৎ করে মেয়ে লোকের ব্যালকনি থেকে, ওনার মানে বেডের পাশেই জানালা পড়ছে, আর জানালার সামনেই পড়েছে ব্যালকনিটা। তো ওখানে ব্যালকনির কর্নারটায় বসে কেউ একজন কান্না করছে, তবে সে মেয়ে লোক কান্না করছে। তো একটা সময় উনি ঘুমের মধ্যে দেখলো যে এটা খুব তীব্র সাউন্ড ধারণ করেছে। একটা সময় ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি বাসা সেদিন একা ছিল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি
উঠে ব্যালকনিতে এসে দেখলো কিছুই নাই, পুরো বাড়ি, যেহেতু বাসাটা 2 রুমের ডাইনিং সহ, পুরো বাসায় দেখলো যে আসলে কেউ নাই। কিন্তু ওনার তাহলে ঘুম ভাঙলো, মেয়ে লোকের কান্না ওনাকে জিনিসটা খুব কনফিউজড করে ফেলেছিল। বাট উনি খুব নার্ভাস হয়ে গিয়েছিল, তখন হয়তো কাউকে ফোন করে না। পরবর্তীতে গল্পটা আমাদের সবাইকে অবগত করা হয়েছে বাসায়। তো তারপরেই রমজানে 17 রমজানে যেটা ঘটে, তো আমরা তো সকলেই রোজা রাখি ইনশাল্লাহ। তো ওই 17 রমজানে আমরা যেমন আমার ঘড়িতে 3:15টার অ্যালার্ম দেওয়া ছিল। তো ওই টাইমে আমি যখন অ্যালার্ম দেওয়ার পরেই আমি ওই টাইমে উঠি। ওঠার পরে আমার কিচেন রুমে আমি যখন আমার প্লেট ওয়াশ করতে যাই, তখন আমার ঠিক ডেসিনের ঠিক লেফট সাইডই হচ্ছে আমার চুলাটা। তো এখান থেকে খুব মনে হচ্ছে যে এখানে অনেকক্ষণ ধরে রান্নাবান্না হয়েছে, খুব গরম আসতেছে। যেহেতু জানালাটা খোলা ছিল, এটা ঠান্ডা থাকার কথা, অনেক গরম, অনেক হিট আসতেছে। তো আমি ওই প্লেট ধুইতে গিয়ে আমি আমার বাম হাত দিয়ে আমি টাচ করে ফেলি চুলাটা, তখন আমার হাত পুড়ে যায়, এতটা গরম ছিল। আমি শর্ট খেয়ে যাই। তো আমি সকলকেই উঠানোর পরে আমি সকলকে বলি যে এখানে কিছুক্ষণ আগে কেউ কি কোনো রান্না করেছে? সবাই বলতেছে যে না, এখানে তো কেউই রান্না করে না, আমরা তো কেবল সবাই সবার জায়গা থেকে কেবল উঠলাম, সেই রাতে খেয়ে ঘুমিয়েছি, এখন উঠলাম, কেউই কিছু করিনি। তখন বিষয়টা কৌতূহলী সবাই এসে দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে এটার ব্যাখ্যাটা আমরা খুঁজে পাইনি। মানে 2টা চুলার, একটা চুলো খুব হিট ছিল, একটা চুলো ঠান্ডা ছিল, নর্মাল ছিল। তো এটা ছিল আমার দ্বিতীয় হিস্টোরি আর কি ভাইয়া। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। FT Shorts. তো আমি এখন আমার দ্বিতীয় ঘটনাটা শুরু করছি। দ্বিতীয় ঘটনাটা আমার এই হোস্টেল লাইফের একজন রুমমেট প্লাস বড় ভাই, মানে আমি যখন পড়াশোনা করি তখন ওনার পড়াশোনা শেষের দিকে প্রায়, এইরকম একটা বড় ভাইকে নিয়ে ঘটনা উনি আমাকে বলছে আর কি, ওনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা উনি আমার সাথে শেয়ার করছিল মেবি 2019 সালের দিকে। তো যাই হোক, উনি এই জায়গায় আমার সাথে রুমমেট ছিলেন ঢাকাতে। তো উনিও একবার কোনো এক ছুটিতে বাসায় গেছেন। আর উনি যখন ঢাকাতে থাকতেন তখন উনি আর কি প্রচুর সাহসী একজন মানুষ। উনি যখন অনার্স বা মাস্টার্সে পড়াশোনা করেন তখন থেকেই ফ্রিল্যান্সিং করতেন। তো রাতে খুব একটা ঘুমাইতেন না, বাইরে আড্ডা দিতেন। শহরে আমি দেখতাম, আমি ঘুমাইতাম কিন্তু অনেক রাতে 2টা-3টার পরে রুমে আসতো, এমন আর কি। 2টা-3টার পরে রুমে আসতো, তখন আমি ফজরের সময় উঠতাম, তখন উনি ঘুমাইতে যাইতেন, এমন বিষয়টা ছিল। তো উনি একদিন ছুটিতে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর সেম অভ্যাস, ঘুমায় না, যেহেতু ঘুমানোর অভ্যাস নাই। তো উনি রাতে বাহিরে আড্ডা দিতেন, কিছু বন্ধু বান্ধব ছিল, ওই যে বলছিলাম ফ্রিল্যান্সিংয়ে টাকা ইনকাম করে, বন্ধুদেরকেও মাঝে মাঝে কিছু কাজ দেয়, রাতে বন্ধুরা ওনার সাথে অনেকক্ষণ করে থাকে। তো ঘটনাটা হলো ওই প্রাইমারি স্কুল যে ছিল গ্রামের, ওই প্রাইমারি স্কুলেই আড্ডা দিত তার বন্ধু বান্ধব সহ। তারা মোটামুটি 10টা-11টা পর্যন্ত আড্ডা দিত। তো ওই জায়গায় আড্ডা দিতেছে, তো ওই জায়গায় সবাই জানতো যে মিনহাজ, ওই যে ভাই, ওই ভাইয়ের প্রচুর সাহস, মানে প্রচুর সাহসী লোক। গ্রামে যেখানে রাতে কেউ বাহিরে যাওয়ার সাহস পায় না, উনি রাত 2টা-3টা পর্যন্ত গ্রামে অ্যাভেলেবল বাইরে চলাফেরা করে। তো এভাবেই তিনি আড্ডা দিতেছেন। একদিন সন্ধ্যার পরে 10টা-11টার মধ্যে, যেহেতু আর সব বন্ধুরা আইসা পরে, এত রাত পর্যন্ত থাকে, আর বন্ধুরা বললো কিরে তোর এত সাহস কেমনে, তুই রাতে একা একা থাকস, ভয় পাস না? কেন আমি ভয় পাই না। তো এভাবেই আর বন্ধুরা একদিন বললো তাহলে যে ভয় যেহেতু পাস না, তাহলে আমাদের যে গ্রামের লোকালয়ের বাইরে একটা আছে মন্দির প্লাস শ্মশান ঘাট, তো ওই জায়গায় একদিন যায় 1 ঘন্টা সময় কাটায় আসতে পারবি? বলে কেন পারবো না, এটা তো সহজ কাজ, আমার জন্য খুবই সহজ। তো বললো আচ্ছা তাহলে আজই যা। হ্যাঁ যাইতে পারি, কিন্তু কি দিবি, এরকম আর কোনোর মধ্যে একটা বাজি, এরকম কিছু একটা হলো বন্ধু বান্ধবদের মধ্যে। তো উনি রাজি হলেন যে ঠিক আছে চল আমি যাবো, এই সাহস আমার আছে। যাই হোক, তো সিদ্ধান্ত হলো যে যাওয়ার পর যে কোনো একটা ভূতের কোনো কিছু একটা না ডাউনলোড করে দেবে, ওই জায়গায় বসে বসে শুনতে হবে। তো যেই কথা সেই কাজ, উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তার বন্ধুরা বললেন যে যা তুই, আমরা যে কোনোভাবে তোর খবর নিব, তুই যাস কি যাস না। যাই হোক 10টা-11টা বাজলো, আমার বন্ধুরা সব চলে গেলো, মানে বাসায় চলে গেলো। উনি ওই জায়গায় থাকলেন, তাইকা ফোন চালাইতেছেন বা যে কোনোভাবে সময় কাটাইতেছেন আর কি। তো রাত 1টা বাজার পর উনি ভাবলেন যাই, ওদের সাথে যেহেতু চ্যালেঞ্জ করছি, যাই, আমার সমস্যা নেই। তো উনি আস্তে আস্তে রওনা দিলেন। আর রাতে ওই গ্রামের রাস্তাটা ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। তো উনি ভয় পান না, আগেই বলছি। উনি আস্তে আস্তে যাইতেছেন, একদম লোকালয়ের বাহিরে আস্তে আস্তে ঢুকলেন। ঢুকে মন্দিরে গিয়ে শ্মশান ঘাটের পাশেই ওয়াল করা ছিল, মোটামুটি ছোট ওয়াল, ওই জায়গায় বসেছিলেন।
ওই জায়গায় বসে সময় কাটিয়ে কোনো সমস্যা হয় নাই, বললেন যে আমি কোনো ভয়ও পাই নাই, এভাবে চলে আসছি। মানে বলতে চাচ্ছি উনি এই লেভেলে সাহসী লোক, উনি ভয় পান না সাধারণত, এমনি অনেক কিছু দেখছে বাহিরে। যাই হোক, ঘটনায় ফিরি। ঘটনাটা হলো ওই স্কুল ঘরকে, প্রাইমারি স্কুল যেখানে আড্ডা দিতেন ওই ঘরটাকে কেন্দ্র করেই। তো একদিন ওই সেম ভাবে আড্ডা দিতেছে বন্ধুদের সাথে। আড্ডা দেওয়ার পরে 10টা-11টার মধ্যেই সবাই চলে গেছে। তো উনি বসেই আছেন। উনি ভাবলেন সমস্যা নেই, তা উনি যাই 2টা 3টা 4টার দিক দিয়েও যায় সাধারণত। তো যাই হোক, বন্ধুরা যাওয়ার পরে উনি বসে আছে। বসে থাকতে থাকতে ওই দিন আবার ছিল, বর্ষাকাল ছিল তখন সম্ভবত। বর্ষাকাল রাত 1টা বা 2টার পরে দিনের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিদ্যুৎ চমকাচ্ছিল, প্লাস প্রচুর বাতাস বইতেছিল। গ্রামের সাইডে ছিল বাঁশঝাড়, বাঁশগুলো একবার এদিকে দুলতেছে আর একবার ওদিকে দুলতেছে, এইভাবে চলছিল। তো উনি ভাবলেন বাসায় চলে যাওয়া উচিত। তো উনি বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল, এমন সময় ওনাকে প্রস্রাবের একটু চাপ দেয়। ভাবেন এই দিন যেহেতু খারাপ, আবার স্কুলের সামনে বলছিলাম যে পুরোনো দিনের প্রাইমারি স্কুল, সামনে বড় বড় আম গাছ টাম গাছ ছিল, আর সাথেই ছিল একটা বট গাছ, অনেক আগের বট গাছ। তো উনি ওটার নিচে যায়, প্রস্রাব করে আবার চলে আসেন। এই যে আসার পরে ভাবতেছেন বাসায় চলে যাবেন, যেহেতু দিনের অবস্থা খুব একটা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ঙ্কর একটা পরিবেশ আর কি। তো উনি ভাবলেন চলে যাই। এমন সময় একদম প্রাইমারি স্কুলটা যে ছিল ওটার সামনে, একটু বেশি সামনে, একদম শুরুতে একটা টিউবওয়েল ছিল। মানে স্কুলের ছাত্ররা পানি টানি খাইত, গ্রামের লোকেরাও পানি নিত, এরকম একটা টিউবওয়েল ছিল। হঠাৎ শুনতে পাইলেন যে টিউবওয়েল কে জানি চাপছে। মানে একটু মানে চমকে গেলেন, এত রাতে গ্রামের কারোর তো এই জায়গায় আসার কথা না, পানি নেওয়ার মতো, এমন চমকে গেলেন। খুব একটা ভয় পায় নাই। তো ভাবলেন কি করি, এত রাতে তো কারো এই জায়গায় আসার কথা না। যাক, উনি সাহস করে ভাবলেন বাসায় যেহেতু যাবোই, গিয়ে দেখি ওই টিউবওয়েল পারে যাওয়ার সময় দেখি যদি গ্রামের কেউ কোনো বিপদেও পড়তে পারে, যা একটু সাহায্য করলাম। তো উনি বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়ে একবারেই যাচ্ছেন ওই টিউবওয়েলের পার দিয়েই। টিউবওয়েলটা মানে যিনি চাপছিল, যে কোনো একজন চাপছিল, এই শব্দটাই উনি পাচ্ছিলেন। তো টিউবওয়েল কেউ চাপছে, কাছাকাছি মানে মোটামুটি কাছাকাছি যাওয়ার পর দেখতে পেলেন কেউ একজন টিউবওয়েল চাপছে। তো উনি ভয় পেলেন যে এত রাতে গ্রামের কে হবে, মানুষ হওয়ার কথা না। তাও উনি বলছিলাম যে উনি খুব সাহসী। তো উনি যে জিজ্ঞেস করবেন ভাবতেছিলেন যে কে বা। তো যিনি এই টিউবওয়েলটা চাপছিলেন তার দেখতে মানুষের মতো ছিল না, কারণ পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা ছিল। উনি দেখেই ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করবো কি না। মানে ভাবলেন এই জায়গায় যেহেতু সবসময় পয়সা থেকে দেখি মানুষ, আচ্ছা যাই দেখি, জিজ্ঞেস করি। উনি কাছাকাছি গেলেন, মোটামুটি যাই জিজ্ঞেস করলেন যে কে। এরপর উনি যেটা দেখলেন ওটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। উনি আমাকে যেটা বলছেন যে আমি হঠাৎ এইরকম পরিস্থিতিতে পড়বো আমি কখনো কল্পনাও করিনি। উনি হঠাৎ করে ঘুরে যায়, মুখের মানে উনি কেমন ছিলেন ওটা ভাষায় প্রকাশ করার মতন। উনি আমাকে যতটুকু বলছে, মানুষ তো ছিলই না, ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো উনি আর কিছু না ভেবে দৌড় শুরু করেন এক প্রকার। বাসার দূরত্ব বেশি ছিল না, এই সর্বোচ্চ 4-5 মিনিট হবে। তো উনি কিছু না ভেবে দৌড় শুরু করেন, দৌড়ে কোনো রকম বাসায় যান। উনি বলেন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জীবনেও পড়ি নেই, ওই একদিনে আমি জীবনে প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো বাসায় যাওয়ার পরে ওনার আর কিছু মনে নেই। উনি নাকি বাসায় যাওয়ার পরে ওনার কিছু মনে নেই। ওই এরপরের ঘটনাটা ওর পরিবারের কাছ থেকে শোনা যে উনি প্রচুর পরিমাণে ভয়, মানে উল্টাপাল্টা ব্যবহার হচ্ছে, পুরা চেঞ্জ হয়ে গেছে। পুরা চেঞ্জ মানে যায়া টিনের ঘর ছিল, প্রচুর শব্দ করতেছে, কীরকম ব্যবহার করতেছে যেটা উনি সচরাচর করেন না। এটা দেখে বাড়ির সবাই সজাগ হয়ে গেল, কি ব্যাপার কি, ও তো এমন করে না, কোনো সমস্যা হয়েছে কিনা। এমন সময় বাসার সবাই উঠে রুমে আসলো, দেখে কাউকে চিনতেছে না, ব্যাপার কি, ও কাউকে এরকম চিনতেছে না কিসের জন্য। তো বাসার সবাই বুঝতে পারলো যে কোনো একটা সমস্যা হয়তো বা হয়েছে। তো রাতটা কোনোভাবে পার করা যায় কিনা, এই জন্য তারা সবাই যে কোনোভাবে ধরে বেঁধে রাতটা পার করছে। বুঝতে পারছে বড় কোনো সমস্যা হয়েছে, না হলে এরকম যেহেতু আচরণ কাউকে চিনতে পারতেছে না। তো সকালেই পরিবারের লোকজন একটা কবিরাজের সন্ধান করে এবং কবিরাজ ডেকে আনার পর কবিরাজ দেখেই বুঝতে পারে যে খারাপ কিছু হয়েছে, বা বলতে গেলে জিনে আসর করছে আর কি। তো যে কোনোভাবে কবিরাজ দেখে বুঝতে পারে যে কোনো জিনে আসর করছে, জিন হাজির করা লাগবে। তো কবিরাজ জিন হাজির করে। এই সময় কিন্তু যে ভাই বলতেছিলাম ওনার কোনো সেন্স নেই, মানে উনি কিছু মনে নাই আমি যখন বলতেছে। তো জিন হাজির করা হয়, হাজির করে বলা হয় যে কি তুই কিসের জন্য ধরছ সরে, এরকম বলা হয়। তো বলে যে ও তো প্রায়
আমার সাথেই, আমি ওই বট গাছটায় থাকি, ওই যে বলছিলাম যে প্রাইমারি স্কুলের সাথে একটা বট গাছ আছে, ওইখানেই থাকে। ও তো প্রায় এই জায়গায় আড্ডা দেয়, কিন্তু কোনো সমস্যা তো করি না। কিন্তু ওই দিন ওই আমার সাথে ওই আমার যেখানে আমি থাকি আমার বাসার নিচে ওই প্রস্রাব করছে, প্লাস তখনই আমার ওই বিষয়টা আমি ভালোভাবে নেই, প্লাস আমাকে দেখে আমাকে দেখে চলে না যে ও আমাকে ডিস্টার্ব করছে, ও আমাকে ডাক দিছে, এই জন্য আমি কি ধরছে ওর তো আমি ক্ষতি করে ছাড়বো। তখন কবিরাজ বলতেছে ও তো আর ইচ্ছা করে নাই, তো এরকম করতেছে কিছুর জন্য, এবার ছেড়ে দে, সামনে এমন হবে না। তো কবিরাজ মানতে চায় না, তারপরে কবিরাজ জিন মানতে চায় না, তো কবিরাজ এক প্রকার থ্রেট দিয়েই স্বীকার করে নেয় যে এবার ছেড়ে দে, নাহলে কিন্তু আমিও দেখে নেবো তোকে। যাই হোক, তারপরে ছেড়ে দেয় যে আর ওখানে যাবে না বা ওকে ডিস্টার্ব করবে না। তারপর জিন ছেড়ে দেয় এবং আমার যে বড় ভাই ছিল ওই সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসে। তারপর থেকে অন্য সব মনে ছিল। এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, মানে ওই যে ওই অভয়বটা দেখে যে দৌড়ে চলে আসছিল, এরপরে কিছু মনে ছিল না। ওই সেন্স ফেরার পর থেকে সব ঠিকঠাক মনে আসছে। তো এরপরে অসুস্থ ছিল বেশ কয়েকদিন, আস্তে আস্তে ঠিক হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে। স্বাভাবিক জীবনে ফেরার পর উনি এরপরে আর খুব একটা রাত্রে বাহিরে যায় না, গেলেও কম বা সাবধান থাকে। কোনো কিছু অনেক কিছু দেখলে উনি চলে আসে, বিরক্ত করে না। জি ভাই, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আসসালামু আলাইকুম। FT Shorts। আমার ঘটনাটা হচ্ছে যে আমি একটু প্রথম থেকে শুরু করতে চাই। ভৌগোলিকভাবে আমার জেলা পড়েছে হচ্ছে দ্বীপ অঞ্চল ভোলাতে। তো ভোলার সেকেন্ড থানা পড়েছে হচ্ছে আমার এলাকা দৌলতখান থানা, যেখানে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি। তো ওখান থেকে আমরা 2000 সালের ঠিক আগ মুহূর্তে আমরা চলে যাই হলো আমার শহর থেকে দক্ষিণে। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চর কচ্ছিপা। এটা হচ্ছে 120 কি 25 কিলোমিটার দূরত্ব যেটা জায়গা। তো ওখানে যখন আমরা গিয়েছি, বাসা শিফট করেছি, ওখানে যাওয়ার পরে তো ওখানের কিছু পরিবেশ কালচার আছে যেগুলোর সাথে মিশার চেষ্টা করতেছি, বা যে পরিবেশগুলো আমরা কখনো দেখিনি সেগুলো ফেস হচ্ছি, যেহেতু চর অঞ্চল। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন গিয়েছি তখন ওই এলাকাগুলোতে ইলেকট্রিসিটি ছিল না, তখন হারিকেন বা কফি দিয়ে মানুষ চলাচল করতো আর কি। তো আমার ওই বাজারটার নাম হচ্ছে চর কচ্ছিপা। আমার এই বাজারটা থেকে আমার বাসাটার দরজা হচ্ছে 1 কিলোমিটার, একদম স্ট্রেট সোজা। তো ওখানে যাওয়ার ওখানে প্রচলিত একটা ব্যাপার আছে যে ওখানে একটা গাজীর খাল আছে। এটা আমি জানি না, এর আগে হয়তো কেউ বলে নাই। গাজীর খালটা হলো এরকম যে ভাইয়া ওটার কিছু হিস্টোরি আছে, যে হিস্টোরিগুলো ওই অঞ্চলগুলোতে মানুষ যদি এখন সবাই শুনে থাকে হয়তো বুঝতে পারবে যে অনেকগুলো হিস্টোরি আছে ওইটার অনেক পূর্বে, অনেক বছর আগের থেকে, যেগুলো ওখানকার মানুষ জানে। তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা এরকম অনেক মানুষের কাছ থেকে, পার্শ্ববর্তী যারা আছে অনেকের কাছ থেকে অনেক কথাবার্তা শুনেছি। তো শোনার পরও আসলে এগুলো বিলিভ করি নাই কখনো যে আসলে এরকমটা হতে পারে। তো যাই হোক, একটা পর্যায়ে আমরা যখন ওখানে থাকতেছি চলতেছি, তখন আমার বাবা থাকতো শহরে, আমি আমার সংসারে বড় ছেলে ছিলাম, যদিও ছোট, এটা 2004-05 ঘটনা। তো আমার বাজার থেকে, ভাইয়া বলে রাখি যে আমার বাজার থেকে আমার দরজাটা হচ্ছে 1 কিলোমিটার, বাড়ির দরজাটা সোজা। তো বেরিটা হচ্ছে যে নতুন বেরি এটা। তো বেরিটার থেকে আমার রাইট সাইডে হচ্ছে, বাজার থেকে সোজা আসলে রাইট সাইডে আমার বাসার দরজা পড়ে। তো এই বেরি থেকে নামতে হলে আপনার প্রায় 20 ফুট নিচে নামতে হয়। তো এটা মুরব্বিরা কোদাল দিয়ে সিঁড়ির মতো করে দিত মানুষের যাতায়াতের সুবিধার জন্য। তো বেরি থেকে নামলে মোটামুটি 80 ফিট সোজা যেতে হয়, তারপরে রাইট সাইডে হচ্ছে 10 ফিট, তারপরে বামে হচ্ছে 200 ফিট আমার বাসা। জাস্ট ধর মতো দরজাটা আমার। তো এর আগে আমি কিছু হিস্টোরি বলে রাখি যেগুলো আমি শুনেছি বা দেখেছি। সেগুলো হচ্ছে যে আমার দরজা থেকে নামলে লেফট সাইডে একটা পুষ্কুনি পড়ে। এই পুষ্কুনিটার চতুর্থ দিকেই তাল গাছ, অনেক বড় বড় তাল গাছ আছে। তো ওই পুষ্কুনিটার মধ্যে 12 মাসই কচুটি পানায় ভরা থাকে, অন্ধকার, পানি কালো থাকে। আর ওই পুষ্কুনিটার ঠিক লেফট সাইডই হচ্ছে যে ওই গাজীর খাল, যেটা খুবই ভয়ানক একটা খাল।
তো এই খালে আপনার অনেকগুলো হিস্ট্রির মধ্যে প্রথম যেটা শুনেছি যে এই বাঁধ, আমরা যে বেরিটা দিয়ে আসতাম এটা এখন হাইওয়ে হয়ে গেছে, ওখানকার প্রধান হাইওয়ে, কিন্তু এখানে এক মার এক ছেলে লাগে এরকম অনেক কথা গুজব শুনতাম। তো আমরা যখন ওখানে যাই, তো আমার হিস্ট্রিটার আগে আমি যেটা দেখি ওখানে যে আমার ওই নামতি যে পুষ্কুনির পাড়ে একটা বাঁধ আছে ওই নদীর সাথে অ্যাড করা, এটা কিছুদিন পর পর বান দেয়। ইভেন পাটা ছাগল আইনা সিঁদুর মিদুর দিয়ে সাজিয়ে গুছিয়ে সন্ধ্যায় রাখে। তো কৌতূহল জাগতো, সকালে যেতাম যে আসলে ছাগল টাগল কিছুই দেখতাম না, বাট বানটা কিছুদিন থাকতো, তারপরে আবার অটোমেটিকলি দেখতাম যে অ্যাডজাস্ট হয়ে যেত আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে ওই পুষ্কুনির পাশে যেই যারা থাকেন আঙ্কেল বলতাম আর কি, ওনার ছেলে আছে একটা আমার বয়সীর নাম হচ্ছে বাউদ্দিন। তো ওরই বড় ভাইয়ের দুই বউ, মানে ওর দুই ভাবিকে একসাথে বড় ভাইদেরকে বিয়ে করায়। ওই দুই বউ ওই পুষ্কুনিতে গোসল করতে গিয়ে দুজনই ডুবে গিয়েছে। তো একজনের লাশ পেয়েছে, আরেকজনেরটা পায়নি, এরকম একটা হন্টেড জায়গা। তো তারপর কিছুদিন পর ওখানে থাকতেছি আসা যাওয়া করতেছি। তো আমার একটা ব্যাপার ছিল কি ভাইয়া, আমি ওই শহর অঞ্চলে বড় হয়েছি, তো একটু রাত করে বাসায় আসতাম। তো ওখানকে দেখতাম যে ওখানকার ময়মুরবি যারা আছে এলাকার, এরা 5-6 জন একসাথে রাত 9টা-10টার দিকে মহল্লায় ফিরতো, একা ফিরতো না। তো আমি তো শহর অঞ্চল থেকে গিয়েছিলাম, বয়সে ছোট ছিলাম, বুঝতাম না। তো আপনি জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে বাইস্কোপ ছিল, আগের একটা সময় ছিল যে বাজারে বাইস্কোপ বসতো, ওখানে মানুষজন দেখতো আর কি ছোট পর্দার মধ্যে। তো এগুলো দেখতাম, দেখে মোটামুটি রাত 9টা, 9:30, 10টা, অনেক সময় 11টা বেজে যেত। তখন আমি অনেক সময় করতাম কি, যে রিক্সা যেত, রিক্সার পিছনে উঠে বসে পড়তাম। রিক্সাওয়ালা জানতো না, এক ধরনের ফাঁকিবাজ করতাম আর কি। পিছনে বসে থাকতাম, ঠিক দরজার এখানটায় আসলে নেমে যেতাম। তো একটু বলে রাখি ভাইয়া, বর্ষাকালে আবার ওই বেরিটায়, এখন হাইওয়ে রোডটায় এক হাঁটু গাড়া যেত, তখন একটু বেশি প্রবলেম হইতো আর কি। তো এরকম বেশ কিছুদিন আসার সময় আমি ফলো করতাম যে মনে হচ্ছে যে পিছনে কেউ হাঁটছে বা কিছু একটা হচ্ছে, বা গাছের পাতাগুলো বৃষ্টির মতো ঝরতেছে, গায়ে পড়তেছে, কেমন যেন শরীরটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে। তখন একটু গান টান গিয়ে হালকা করে শরীরটা দূর দিয়ে চলে আসতাম বা হেঁটে আসতাম, এরকম একটু ভয়ভীতি পেতাম। কিন্তু যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে তার কিছুদিন আগে ওই আমার যে ফ্রেন্ড, ওর যে 2 ভাবি মারা গিয়েছে, ওর বাবা প্রফেশনালি মিস্ত্রি কাজ করে। তো আপনি জেনে থাকবেন যে ভাই, ওদের মিস্ত্রি কাজ যারা করে এদের বাক্সটা মোটামুটি বেশ ওজন হয়, 20-25 বা 30 কেজি হয়। তো এটা ওর বাবা সেদিন, এটা আমার ঘটনাটা ঠিক কিছুদিন আগের একটা ঘটনা, যে 9টা বা 8:30 এরকম একটা সময় ও আসতেছে। তো আমার বেরি থেকে নামলি কিন্তু প্রথমে সিরিয়ালে 1-2 করে 6টা তাল গাছ পড়ে, তারপরে আমার ডানে যেতে হয়। তা ও যেদিন আসতেছে, তো ওখানে একটা বিষয় বলে রাখি ভাই, একটা জিনিস প্রচলিত আছে যে কেউ যদি রাতের অন্ধকারে যদি চিৎকার দিয়ে ওঠে, তাহলে পুরো মহল্লার লোকজন হারিকেন টারিকেন নিয়ে বের হয়ে আসে, কারণ এটা আমরা যাওয়ার আগে থেকেই এই প্রচলনটা ছিল। তো সেদিনও হুট করে দেখলাম যে একটা চিৎকার দিল, আমিও বের হয়ে আসছি বাসা থেকে, সকলে বের হয়ে আসছে, এসে দেখলাম যে ওর বাক্সা পড়ে আছে, ওর সামনে একটা ডুবার মধ্যে পড়ে আছে, মুখ দিয়ে কেমন যেন হিলো বেরোচ্ছে, ফেনা বেরোচ্ছে। তো একটা পর্যায়ে যে ওকে পরের দিন যখন জিগাই, তখন ও বলে যে এখানে আমি যখন আসতেছিলাম তখন আমি দেখেছি যে প্রথম তাল গাছের সামনে অনেক বড় লম্বা সাদা পোশাকে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাট চেহারা দেখতে পাচ্ছে না, একদম তাল গাছের উঁচু পর্যন্ত। ইভেন ওর সামনে প্রসাব করে দিয়েছে, এটা দেখি ও চিলামারে উঠছে। তো যাই হোক, সেদিনের ঘটনার পরে আমি বেশ কিছুদিন পরে আমি আবার কি করি, যে আমার ছোটবেলা থেকে বড়শি ফলানোর খুব শখ ছিল, বা মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরার খুব শখ আমার। তো আমি বড়শি বাইতাম ছোটবেলা। তো আমি ওই পুষ্কুনিটারই ঠিক লেফট সাইডে যেই গাজীর খাল বলা হয়, নদী, ওইটাতে আমি লেদ বড়শি ফেলে আমি বসে আছি, হাতে ধরে, কাস্টিং হাতে ধরে বসে আছি।
তখন এক রাখাল এক পাল ভোষ নিয়ে আসলো আমার বাসার এদিক থেকে, যে ও নদীটা জাস্ট ক্রস করবে এদেরকে নিয়ে। তখন ওনার যেই পালের যে বড় মহিষটা এটা প্রথমে নামে, তো আমি ওনাকে ডাক দিয়ে বলি যে আপনি একটু ডান দিকে সাইড হয়ে তারপরে আপনি যান, যাতে আমার প্রবলেম না হয়। তো উনি বেশ ডান সাইড হয়েই নেমেছে। নামার পরে যখন মিডল পয়েন্টে গিয়েছে নদীটার, তখন আমি দেখলাম যে প্রথমে যেই বড় মহিষটা সামনে ছিল ওইটা ডুবে গিয়েছে। ইভেন অনেক বড় বড় ফুটকা উঠতেছে পানি থেকে। তখন আমি রাখালরে ডাক দিয়ে অবগত করলাম যে আপনার সামনের মহিষটা তো ডুবে গিয়েছে। তো একটা পর্যায়ে উনিও মানে সব বয়সগুলো ছেড়ে ছোট একটা বাচ্চা মহিষের পিঠের উপরে উঠে বসছে নদী পারানোর জন্য। তো একটা সময় উনি নদী পার হয়ে গিয়ে দেখলো যে ওনার আসলে বড় যে মহিষটা ছিল এটা নাই। পরে তো উনি চিল্লাপাল্লা দিল, মানুষজন আসলো, আর জিনিসটা তো আমার চোখের সামনেই ঘটেছিল তখন। এ একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই নদীতে আমি আরেকদিনও দুপুরবেলা যখন বড়শি দিয়ে মাছ ধরতে ছিলাম, তখন আমারই পাড়াপড়শি এক আঙ্কেল, উনি কলা গাছ দিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে ভেরুকা বলি আর কি, নৌকার মতো যাতায়াত করা যায় পানির মধ্যে, ওটা দিয়ে জাল মেরে মেরে মাছ ধরতে ছিল নদীটার মাঝখান থেকে। তো আমি এক কর্নার থেকে গাছের গোড়ায় বসে বসে টোক দিয়ে বসে পলাচ্ছি, মাছটা ধরতেছি। তো এমন তো অবস্থায় আমি দেখলাম যে উনি জাল মারলো, ওনার জালের ভিতরে একটা লাশ উঠে আসলো। উনি চিল্লা মারে উঠছে। তখন আমি তাকাইয়া দেখতেছি যে একটা লাশ, দিব্যি একটা লাশ ওনার জালের মধ্যে। যাই হোক, এটা উনি দেখেছিলাম, এটা উনি চলে আসছে সাঁতার কেটে নেমে জাল টাল ফেলে। তার 2-3 দিন পরে ওনার ওই ভদ্রলোকের বাবা মারা যায়। এই একটা ঘটনা। তো আমার সাথে ফাইনালি যেটা ঘটে, এই হিস্টোরিটা আসলে আমি রিয়েলাইজ করেছি, এই কারণেই এখানে আসছি বলার জন্য। সেটা হচ্ছে যে আমুসার দিন, একদিন আমুসার দিন সন্ধ্যাবেলা, তো আমি জানতাম না ওদিন আমুসার দিন। যাই হোক, আমুসার দিন একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে মানুষজন একটু কম যায়, প্যারানরমাল যেই জায়গাগুলা। তো সেদিন সন্ধ্যাবেলা আমি আমার আম্মুর কাছে বায়না করি যে পিঠা খাবো। তখন আমার আঞ্চলিক ভাষায় একটা পিঠার নাম আছে, চই পিঠা বলা হয়। এটা আম্মুর কাছে মাঝে মধ্যে বায়না করতাম এটা খাওয়ার জন্য। তো রীতিমতো প্রতিদিনের মতো সেদিনও বায়না করলাম সন্ধ্যার দিকে। তো আম্মু বললো যে ঠিক আছে, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসো। তো এটার জন্যই বের হয়েছিলাম। তো বের হওয়ার এক পর্যায়ে আমি সন্ধ্যা হবে এরকম একটা ভাব, বাসা থেকে বের হয়ে ঠিক সোজা এসে ডানে এসে বামে আমি সোজা মেইন রোডে উঠবো। তো প্রথম তাল গাছটা পড়ে। তো এই তাল গাছটার এখানে আসার সাথে সাথেই লেফট সাইড থেকে একটা হোয়াইট কালার একটা বিড়াল আসলো, মানে একদম নর্মাল একটা বিড়াল, যেটার কোনো সাইজ বড় ছিল না, নর্মাল বিড়ালের মতোই, কিন্তু অনেক হোয়াইট ছিল। তো বিড়ালটা এসে আমার ঠিক 2 ফুট সামনে এসে দাঁড়িয়ে এসে খুব রাগান্বিতভাবে সে আমার মানে ঘ্যাও ঘ্যাও করতেছে। ইভেন ওর চোখ দুটো একদমই লাল ছিল, রক্তের মতো লাল ছিল। মণি ছিল না, বাট একদম লাল ছিল চোখ দুটা। তো আমার আম্মু বলেছে যে বিড়াল বা সাপ বা কুকুর যদি কখনো এই ধরনের কিছু সামনে এসে তোমাকে আঘাত করার চেষ্টা করে, নাম ধরে বল বা 7 বার বল বা চলে যাবে। তো আমি 7 বার বললাম, ও যায় নাই। পরবর্তীতে একটা সময় আমি নিজে খুব রাগ হয়ে যাই, কিরে একটা বিড়াল আমাকে এইভাবে আটকে রেখেছে পথ। আমি ডানে যাই, ও ডান দিকে মুভ করে, আমি বামের দিকে যাব বা আমি মুভ করে, বাট কোনোভাবেই আমাকে সামনে যেতে দিচ্ছে না। তো একটা সময় আমার খুব রাগ আসে, ইভেন অন্ধকারও হয়ে যায়। তখন আমি নিচের দিকে তাকিয়ে একটা ইটামিটা নেওয়ার চেষ্টা করি এবং একটু বেশি রাগান্বিত হই। পরবর্তীতেও ঠিক আমার সামনে থেকে আরও 1.5 ফিট সামনে চলে যায়। সামনে আমি যেদিকে মুভ করে যাব আর কি, ও ওদিকে মুভ করে, ঠিক ওদিকে মুভ করবে, আমি কাইক দিব, এর মধ্যে ও মানে হঠাৎ করে মাথাটা পিছনে মানে আমার দিকে মুভ করে। তো আমি তো
জানি যে একমাত্র পেঁচা যেটা চারিদিকে মাথা ঘুরাইতে পারে বা মুভ করতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। তো ওর পাছা আমার দিকে, ওর মাথাও আমার দিকে, ঘেরি সামনের দিকে, মানে এটা আমাকে খুব ভয় লাগিয়ে দেয়। ইভেন আমি ওখানে খুব শর্ট হয়ে যাই, আমার চুলমুলগুলো দাঁড়িয়ে যায়, শরীরটা ভার হয়ে যায়। একটা পর্যায়ে আমি ও চলে যায়, ঠিক ও যেদিক থেকে আসছে ওদিকে চলে যায়। পরবর্তীতে আমি একটু এই গান টান গিয়ে শরীরটাকে একটু হালকা করার চেষ্টা করে আমি ঠিক সামনের দিকে পথ আগিয়ে যাই আর কি। তো যখনই আমি প্রথম তাল গাছ, দ্বিতীয় তাল গাছ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তাল গাছ আমি যখন পের হয়ে সামনের দিকে আগাই, ওই পুষ্কুনির ঠিক কর্নারটাই, আরেকটা কথা যে আমার বেরি থেকে নামার সময় ঠিক বামি পুষ্কুনির কর্নার আর বেরির ঢালে একটা বাসা ছিল। তা ওই ভদ্রলোক সেদিন বাসায় ছিল না, উনি 2 দিন আগে চট্টগ্রাম গিয়েছে, এটা আমি জানি, যেহেতু ওনার বাচ্চা 2টা আমার বড় বোনের কাছে টিউশনি করতো। তো এটা আমি জানতাম উনি বাসায় নেই। তো ওনার বাসার সামনেই ঠিক পুষ্কুনিটার কর্নারই আপনার সিম গাছ ছিল, সিম গাছের কিছু থাকে, ঝাড় থাকে। তো ওই ঝাড়ের মাঝখানে একটা মানুষ দাঁড়ানোর মতো প্লেট ছিল। তো যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, আমিও যাচ্ছি, আবল তাবল গান গাচ্ছি শরীর হালকা করার জন্য। ঠিক ওই মুহূর্তে বেরিতে উঠবো এমন অবস্থা হঠাৎ করে কেন যেন আমি ডান দিকে মুভ করি। তো যখনই আমি ডান দিকে মুভ করে যখনই দেখলাম যে তখনই আমি দেখতে পেলাম যে ওখানটায় একটা মানুষ, দিব্যি একটা মানুষ দাঁড়িয়ে আছে, যার কোনো মাথা নাই, তার সম্পূর্ণরূপে ফিগার, ইভেন 2টা হাত, নখগুলো অনেক বড় বড়, কিন্তু তার মাথা নাই, ঘেরি থেকে শুরু করে উপরের দিকে নাই, বাট সম্পূর্ণরূপে একটা মানব দেহের মতো দাঁড়িয়ে আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি কি করি, হঠাৎ করে আমি ওখান থেকে ভয় পেয়ে এসে যখন আমি ওনাকে দেখি, হুট করে আমার মাথার মধ্যে কাজ করলো যে এটা মনে মুরব্বি। তো আমি ওনাকে বলতেছি যে আঙ্কেল আমি ওখানে ভয় পেয়েছি, একটা বিড়াল আমার সামনে এসে দাঁড়ালো, আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আপনি রেসপন্স করলেন না, আপনি ডাক দিবেন না, যেটা বিড়াল আমাকে, আমি তার সাথে কথাবার্তা বলতেছি, আমি ভয় পাচ্ছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আমি ওনার সাথে খুব যখনই কথাগুলো বলতেছি, একটা পর্যায়ে আমার শরীর সম্পূর্ণরূপে হালকা হয়ে গিয়েছে। তো একটা সময় যে এরকম যে ওনার সাথে কথা বলতে বলতে এখন আমি সামনের দিকেও যেতে পারছি না, কোনো দিকে তাকাতেও পাচ্ছি না, আবার উনি কোনো কথার রেসপন্সও দিচ্ছে না। তো একটা পর্যায়ে ওনার সাথে প্রায় আমি 20 মিনিট কথোপকথন ওখানে করি। ইভেন আমার যখন এই ঘটনাটা ঘটার পরে আমি যেটা জানতে পেরেছি, পাশেই ঘর ছিল, ঠিক 15 বা 20 ফিট দূরত্বের মধ্যে ঘর বাড়ি ছিল। তাদেরকে যখন আমার ফ্যামিলি জিজ্ঞাসা করেছে যে ও যখন এই বিপদে পড়েছে আপনারা একটু আসতে পারতেন, তো ওনারা বলেছিল যে এখানে মনে হচ্ছে যে অনেক বড় ঝড় তুফান চলতেছে, গাছগাছরা ভেঙে যাচ্ছে, কিন্তু আমার কথাও শুনতেছে ওনারা, এরকমটা ওনারা বলেছিলেন পরবর্তীতে। তো যাই হোক, তখন আসলে কোনো ঝড় ছিল না, একদম স্বাভাবিক ছিল, তবে অন্ধকার হয়ে আসছিল। তো আমি ওনার সাথে একটা পর্যায়ে কথা বলতে বলতে আমি এক ধরনের মানে অধৈর্য জিনিসটা আমার মধ্যে চলে আসে, আর আমি আস্তে আস্তে ভয় পেতে লাগি যে আমার শরীর বার হয়ে যাচ্ছে, আমি এখন কোনো দিকে মুভ করতে পারতেছি না। আর হঠাৎ করে লাস্ট ফিনিশিংয়ে এসে মনে হলো যে আমি আসলে যাকে ভেবে কথা বলছি, আসলে উনি তো চট্টগ্রাম আরও 2 দিন আগে চলে গিয়েছেন। তখন থেকেই আমার আসলে আমার আর কথাবার্তা, পুরো শরীর মানে এক ধরনের কেমন যেন প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছিল। তো মনে খুব সাহস নিয়ে আমি তারপর ওনার সাথে কথা চালিয়ে যাচ্ছি, উনি কথা রেসপন্স করছে না, কিন্তু আমি কথা চালিয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমি খুব রাগ হয়ে যাই, ইভেন আমি ল্যাঙ্গুয়েজ খারাপ করি। তো ল্যাঙ্গুয়েজ খারাপ করার এক পর্যায়ে দেখলাম যে মানে প্রথমবার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, দ্বিতীয়বার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, ঠিক তৃতীয়বার হাক করব, মানে ল্যাঙ্গুয়েজ একই ভাষায় গালিগালাজ করতেছিলাম যখন তৃতীয়বারের সময় উনি ঠিক ওখান থেকে জাস্ট আমাকে এই 2 হাত দিয়ে এরকম একটা থাবা মারলো, যেটা আমার একদম পুরো মানে নাক বরাবর চলে আসছে, কান বরাবর চলে আসছে। ওখান থেকে মানে ওনার দূরত্বটা বলি, উনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওখান থেকে আমার দূরত্ব নিম্নতম 4 ফিট, 4 থেকে 4.5 ফিট হবে।
তা ওখান থেকে আমাকে এরকম থাবা মেরেছেন। তো এই থাবার সাথেই আমি হুট করে বসি মাগোকে চিল্লা মেরে উঠি খুব জোরে। তখনই মহল্লার চিল্লা মেরে উঠি, আমি পিছনে আমি যেদিক থেকে আসছি বাসার দিকে আমি চলে যাই। দৌড় দিয়ে চলে যাওয়ার পরে সবাই আমি মানে অর্ধেক পথ যেতে না যেতে মহল্লা সবাই কফি হারিকেন নিয়ে চলে আসছে, ইভেন আমার আম্মুও চলে আসছে। আসার পরে আমি তো আমার আম্মুকে জ্বরে ধরে চিল্লাচিল্লি করতেছি, আম্মু সান্ত্বনা দিচ্ছে, বাবা তুমি কিছু দেখো না, এটা ছামা ছিল এই সে হ্যানত্যান, এই কালি লবণ টবণ এই সে হ্যানত্যান পানি টানি খাওয়াইলো। তো এটা ছিল ভাই আমার প্রথম হিস্টোরি, এটাই ছিল আর কি। আসসালামু আলাইকুম। FT Shorts. এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলবো। তৃতীয় ঘটনাটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া। তখন সময়টা সম্ভবত 2015 সাল, আমি ক্লাস 5-এ পড়ি। আমার বাড়িটা যেখানে, বাড়ির একটু সামনেই হিন্দুরা বসবাস করে আর কি, হিন্দুদের এলাকা। তো আবার বাসার সামনে দিয়ে 2 মিনিট লাগে, ওই জায়গায় একটা নদী প্রবাহিত হয়েছে। নদীটা খুব বড় না, আবার একদম ছোটও না, মানে উপজেলা সবচেয়ে বড় নদী ওইটাই। তো একদিন বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করার পর ওই নদীতে আসছি হাত মুখ ধুতে। নদীতে আসার পর হাত মুখ ধুইব, ওই সময় দেখলাম যে নদীতে বালু তোলা হয়। সাধারণত গ্রামের দিকে দেখবেন নদী থেকে বালু তোলা হয়। বালু তোলার জন্য বেশ মেশিন থাকে, প্লাস নৌকা দিয়ে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে বালু তোলা হয়। তো আমরা দৈনিক দেখতাম যে সন্ধ্যাবেলা বালু তুলতেছে। ওই দিন যা দেখলাম বালু তুলতেছে না, মানে নৌকাটা পারে বাঁধা আছে, মেশিনের কি যেন একটা সমস্যা হয়েছে। তো আমরা বন্ধু ভাবলাম যেহেতু নৌকা পাই না, চল ঘুরে আসি। কেউ যাবে না, এইরকম একটা পরিস্থিতি। লাস্টে সবাই বললো চল ঘুরে আসি, যেহেতু নৌকা দৈনিক পাই না, চল ঘুরে আসি। তো আমরা ভাবলাম যাই। তখন আবার ওই খেলাধুলা শেষে আসছি, তো সন্ধ্যা হবে প্রায়। তো আমরা নৌকায় উঠলাম, ভাবলাম হালকা ঘুরেই চলে আসবো। তো নৌকায় উঠলাম, আস্তে আস্তে যাচ্ছি। যেতে যেতে অনেকটা দূরে চলে গেছি, বেশ অনেকটাই চলে গেছি। রাত হয়ে গেছে, মোটামুটি ভালোই রাত হয়েছে, মানে অন্ধকার আইসা বসছে, অন্ধকার ঘনিয়ে আসছে আর কি। তো অনেকটা যাওয়ার পর ভাবলাম এই যাওয়া দরকার। তো আবার নদীতে আমাদের ঘাটের পাশেই ওই হিন্দুদের 2টা শ্মশান আছে। আবার হিন্দুদের আপনারা জেনে থাকবেন যে ওদের মধ্যে জাত ভেদের একটু আছে, মানে যারা একটু উচ্চ পরিবারের তাদের জন্য একটা শ্মশান, যারা একটু নিম্নবিত্ত তাদের জন্য আরেকটা শ্মশান। 2টা শ্মশান, একটা শ্মশান থেকে আরেকটা শ্মশানের দূরত্ব 5 মিনিট হবে। তো এরকম 2টা শ্মশান নদীর পাড়ে, একদম নদীর পাড়ে। ওই শ্মশান ঘাটগুলো পার করেই যাওয়া লাগে। শ্মশান ঘাট প্লাস শ্মশানের পাশাপাশি একটা করে মন্দির, 2 জায়গায় আছে। তো আমরা ওই 2টা ঘাট পার হয়ে অনেক দূরে চলে গেছি, আমাদের এলাকা পার হয়ে অন্য একটা এলাকায় ঢুকে গেছি। তো অনেকটা যাওয়ার পর ভাবলাম কি আমাদের তো যাওয়া লাগবে। তারপর যাই হোক আমরা আসার জন্য প্রস্তুতি নিলাম এবং আস্তে আস্তে আসতেছি। আসার সময় মানে পুরো অন্ধকার ঘনায় আসছে। ওই জায়গায় পাশে বাসজার টাসজার ছিল, প্লাস রাস্তাও ছিল না, মানে গাড়ি ঘোড়া যে যাতায়াত করবে এরকম কোনো রাস্তাও ছিল না। মানুষ হাইটা যাতায়াত করতো কিন্তু খুবই কম, সন্ধ্যার পরে ওইরকম কেউ একজন ওইদিকে যাইতো না। তো আমরা আসতেছি। আসার সময় যখনই প্রথম শ্মশান ঘাটটার সামনে আসলাম, আমরা নৌকা তার আপন গতিতেই ছুটে আসছিল। যখনই আমরা ঠিক প্রথম শ্মশান ঘাটটার সামনে একদম নদীর মাছ বরাবর আসলাম, তখনই কেমন যেন একটা অন্যরকম ফিল হইল, যে আমাদের নৌকাটা মনে হয় ঠিকঠাক সামনে এগোচ্ছে না, মানে এক জায়গায় ঘুরছি। মানে প্রচুর পরিমাণে আমরা যেভাবে চালাচ্ছিলাম ওইভাবে চালাতে অনেকটা পুরাটা যেভাবে আসছি ওই জায়গায় এসেই দেখি নৌকা, আপনি দেখে থাকবেন যে সামনের দিকে যায়, সামনের দিকে দিলে নৌকার যে সামনের অংশটা আছে ওইটা ঘুরে যাচ্ছে, আর একই জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি। তো আমরা বুঝতে পারি কি হলো, যে নৌকা সামনে যেতেছে না। আমরা জানি যে এই শ্মশান ঘাটগুলো ভালো না। তার আগে আরেকটা ঘটনা বলি, এই শ্মশান ঘাট তার ঠিক 1 দিন বা 2 দিন আগেই একজন হিন্দু মহিলা মারা গেছিল। হিন্দু মহিলা, মানে আমরা যতদিন ধরে বুঝি তার মধ্যে উনি প্রথম, এর আগে কাউকে মরতে দেখি নাই। তো কৌতূহলবশত ভাবলাম যে যেহেতু মরছে কিভাবে পুড়ে বা কিভাবে কি করে সব দেখি, চল। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে, ছোট তো ক্লাস 5-এ পড়ি, ভাবলাম দেখি। তো যেদিন মারা গেছিল ওই দিন একদম গোসল করানোর পর থেকে যে অনেক নিয়মকানুন আছে হিন্দুদের, সব আমি দেখছি। আমরা মানে তারা পুরোটাই দেখছি। দেখার পরে একদম যখন শ্মশান ঘাটে নিয়ে আসছে, কেমনে নিয়ে আসে, কি করে, কেমনে শোয়, সব দেখছি। দেখার পরে আগুন দেয়, এটাও দেখে একদম পুরে ছাই হওয়া পর্যন্ত প্রায় অনেকক্ষণ দূরে দাঁড়ায় দেখছি। একটা আর কি কৌতূহলবশত যে হিন্দুদের কিভাবে পুরে বা কি, সম্পূর্ণটা একবার দেখবো, জীবনে একবার দেখবো। তো এই ঘটনাগুলো মনে পড়তেছিল। তো ওই একই জায়গায় শ্মশানের সামনে আমরা 10 থেকে 12 মিনিট ঘুরপাক খাচ্ছিলাম। তখন সবাই বুঝে গেছিলাম যে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে নেই।
কারণ এটা এমনটা তো হওয়ার কথা না। আমরা এর আগে নদীতে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছি, এমন কখনোই হয় নাই। তো আমরা ভয় পেয়ে গেলাম, ভাবলাম আবার আশেপাশে কোনো মানুষও নাই, এটা কেমন পরিস্থিতি বললাম। পরে সবাই নৌকাতে যা ছিল, মানে বইটা তো ছিলই, বইটা দিয়ে আমরা ঠেলা দিতেছি, প্লাস বাড়তি বাস টাস ছিল ওইগুলা দিয়েও ঠেলা দিতেছি, বা সবাই আর কি হাত দিয়েও কেউ ঠেলা দিতেছে, মানে সবাই ভয় পেয়ে গেছে, সবাই ছোট ছিলাম, কি হচ্ছে এটা বুঝতেছি না। তো 10-12 মিনিট একই জায়গায়, মানে আমাদের মনে হচ্ছে নৌকা সামনে অল্প অল্প যাচ্ছে, কিন্তু 10 মিনিট পরে দেখতেছি আমরা সেম ওই জায়গায় দাঁড়ায় আছি। তো আমরা তো ভয় পেয়ে যাই। তো অনেক অনেক বইটা ঠেলা দেওয়ার পর ওই জায়গাটা কোনোভাবে আমরা পার করে আসি। পার করে আসার পর তখন একদম পুরো রাত, মানে অন্ধকার হয়ে গেছে, সাইডে কিছুই দেখা যায় না, আমরা ঠিক নদীর মাঝখানে। তো ওই প্রথম ঘাটটা পার হওয়ার পর নৌকা একদম খুব স্পিডে যাইতেছে, কারণ সবাই একসাথে বইটা দিতেছি, যাচ্ছে যাওয়ার পর ওই বলছিলাম দ্বিতীয় আরেকটা শ্মশান ঘাট আছে, ওই শ্মশান ঘাটের সামনেই নৌকাটা চলে আসলো। চলে আসার পরে আবারও সেম অবস্থা। তখন তো আমাদের বুঝতে কিছু বাকি থাকে না যে আমরা বড় কোনো বিপদের মধ্যেই আছি। তো নৌকা সামনে এগোচ্ছে না, একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, মানে নৌকা সামনে যাচ্ছে না, আমরা বইটা মারছি একদম যত শক্তি আছে সবটুকু প্রয়োগ করে আমরা বইটা মারছি, কিন্তু সামনে যাচ্ছে না, নৌকা ঘুরে যাচ্ছে। মনে হইতেছে কিছুটা সামনে যাইতেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আবার আমরা সেম জায়গায় দাঁড়ায় আছি। তো এভাবে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি সমস্যা হয়েছে। তো যারা আমরা যা পারতাম, সূরা বা দোয়া আয়াত সবাই যে যার মতো পড়তেছি, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি আর কি। যে ওই হোক আজকে এখান থেকে বেরোইতে হবে, কিন্তু কীভাবে বের হইব এটা তো আমরা জানা ছিল না। তো এইভাবেই আমরা সবাই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ঠেলে যেভাবেই হোক নৌকা নিতে চেষ্টা করতেছি, হাত দিয়ে বইটা দিয়ে যেভাবেই হোক প্রচুর পরিমাণে ঠেলতেছি, আর সবাই ভয় পাইতেছে। কয়েকজন ছোট, মানে আমরা সবাই সমবয়সী ছিলাম, কয়েকজন একটু ভয় পেত, ওরা তো অবস্থা খুবই খারাপ ছিল। যাকে এভাবেই অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট এই জায়গায় করার পরে আমরা ওই জায়গাটা কোনোভাবে পার করলাম। ওই জায়গাটা পার করার পর আবার ঘাট পর্যন্ত যাইতে সম্ভবত 5 মিনিট লাগতো, ওই জায়গায় আমরা 2 থেকে 3 মিনিটেই চলে গেলাম, কারণ সবাই একসাথে ঠেলা দিচ্ছিলাম বইটাটা। তো আমরা ঘাটে চলে যাই, ঘাটে চলে যাওয়ার পর নৌকাটা বেঁধে কোনোভাবে দৌড়ে বাসা পর্যন্ত যাই। বাসায় বলি অবস্থা, তখন আমাদের বাসায় যে নানু ছিল উনি একটু অভিজ্ঞ ছিলেন, উনি ঝাড়ফুঁক দিয়ে দেন, প্লাস গোসল টোসল করে শুয়ে পড়ি। এরপর দিন থেকে আমরা যারা ছিলাম নৌকাতে সবারই প্রচুর অসুস্থ, এবং এলাকায় যখন এটা জানাজানি হয় তখন বলে তোমরা যেহেতু বেঁচে আসছো এটা খুব ভাগ্যের ব্যাপার, কারণ তোমরা যে পরিস্থিতিতে পড়ছিলা আসা কঠিন, যাই হোক তোমরা বেঁচে আসছো। এভাবেই আস্তে আস্তে আমরা সুস্থ হই, এবং এভাবেই এই ছিল আমার দ্বিতীয় গল্পটা ভাই। ওকে, সো অনেক ভালো লাগলো এখানে আসার জন্য এবং স্টোরিগুলো বলার জন্য, তো অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলি এই বুট স্টুডিও সম্পর্কে। আমরা আসলে এই জায়গায় ঢাকাতে হোস্টেল লাইফ পার করি। হোস্টেল লাইফে আমরা সবাই বৃহস্পতিবার রাত 10টা, মানে আমাদের একটা অন্যরকম সময়, সবাই একসাথে মিলে এফএম শোনা হয়, ওই তারই ধারাবাহিকতা এখানে আসা খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। FT Shorts. তো ভাই আমার দ্বিতীয় ঘটনায় আমি যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা আমার দাদা এবং দাদার ছোট ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া। তখন ছিল 1992 সাল। তো আমার দাদা এবং দাদার ছোট ভাই, আমার দাদা মারা গেছে, কিন্তু আমার দাদার ছোট ভাই এখনও আছে, বৃদ্ধ অবস্থায় আছে আর কি, বিছানায় পড়ে আছে। সবাই আমার দাদার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমার দাদার ছোট ভাইয়ের সাথেই এই ঘটনাটা ঘটছে, এটা আমার দাদার ছোট ভাই আমাকে বলছে। তো ওই সালে 92 সালে তারা ক্ষেতের মধ্যে, মানে ওই যে গ্রাম অঞ্চলে ক্ষেতে পানি দেয় ওরকম ডিপ কল, অনেক জায়গায় অনেক নাম বলতে পারে, কিন্তু আমাদের কিশোরগঞ্জের দিকে এটা ডিপ কল বলা হয়, যেটা দিয়ে আর কি ক্ষেতের মধ্যে পানি দেয়। স্টার্ট করার পর মানে পানি ওঠে, তো ক্ষেতের সাইড দিয়ে যে হাঁটার জন্য আইলগুলো থাকে, এটাও অনেকজনে অনেক নাম বলে, কিন্তু আমাদের দিকে আইল বলে। তো আইলের সাইড দিয়ে আর কি পানি যাওয়ার জন্য রাস্তা থাকে, তো ওই দিক দিয়ে পানি যায়। তো আমার দাদা আর আমার দাদার ছোট ভাই তখন আর কি এভাবে ক্ষেতের মধ্যে পানি দিত। তো একদিনের ঘটনা, আমার দাদা এবং দাদার ছোট ভাই পানি দিতেছিল, তারপর আর কি দাদার ছোট ভাইকে বলতেছে যে যায়া দেখে আসো দূর থেকে ওই যে ক্ষেতের মধ্যে লাইন ঠিক আছে কিনা, পানি ঠিকঠাক ক্ষেতের মধ্যে পৌঁছাইতেছে কিনা। তখন ছিল জ্বালা ক্ষেতের দিন, মানে ওই যে ধান যখন প্রথম অবস্থায় লাগায় তো এটাকে জ্বালা বা র লাগাইছে। তো ক্ষেত একদম কাদা অবস্থায় ছিল, অনেক ক্ষেত মাত্র আইল বাইতাছে বা মাত্র এই জ্বালা লাগাইছে অনেকগুলো ক্ষেত,
আবার অনেক ক্ষেতের মধ্যে পানি দিতেছে, পরে ক্ষেত ভাঙবো, তারপর আবার জ্বালা লাগাইবো, এরকম আর কি। বন পুরাটাই এরকম ছিল। তো দাদার ছোট ভাইকে বলতেছে যে দেখে আসো ওই কর্নারে যে ঠিকঠাক পানি খেতে যাইতেছে কিনা, সব ঠিক আছে কিনা, আইল ঠিক আছে কিনা। তো ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তখন সময় ছিল প্রায় 1টা, মানে রাত্রেবেলা পানি দিত, আবার সকালবেলা কৃষকরা খেতে গিয়ে কাজ করত। পানি দেওয়ার নিয়মই ছিল এখনও গ্রামাঞ্চলে, রাত্রেবেলা পানি দেয়, সারা রাত্র মিশিংওয়ালারা পানি দেয়, বাকি দিনের বেলা আপনার কৃষকরা গিয়ে কাজ করে। তো রাত্রে 1টা বাজে, এই সময় আমার দাদা এবং দাদার ছোট ভাইকে বললো যে দেখে আসো। দাদার ছোট ভাই গেল ওই মাথায়, একদম কর্নার গেছে, তো দেখা যাইতেছে না কি করতেছে। তো অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় হয়ে গেছে, দাদার ছোট ভাই এখনো আসতেছে না, দাদার দিকে আসতেছে না। দেখে বা ওই যে ক্ষেতের মধ্যে সব ঠিকঠাক আছে কিনা এটা দেখে দাদার কাছে আসতেছে না। তো দাদা ভাবতেছে হয়তো কোনো সমস্যা হয়েছে বা কিছু একটা হয়েছে, আমি গিয়ে দেখে আসি। যখন দাদার ছোট ভাই ওই মাথায় ছিল, মানে ওই কর্নারে ছিল দূরে, তখন দাদা হাঁটা শুরু করলো, দাদার ছোট ভাইয়ের কাছে যাবে। যখন ডিপড কলের একটু সামনে গেল, একটু সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দিক থেকে কেউ যেন কান্না করতেছে, ছোট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা কান্না করতেছে আর বলতেছে আমাকে বাঁচাও 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 বলতে কান্না করতেছে। ডিপড কলের কিন্তু মোটামুটি একটা আওয়াজ আছে, মোটামুটি অনেকটাই আওয়াজ হয়, যেহেতু মিশিংয়ের মাধ্যমে এটা চলায়, তো অনেকটা আওয়াজ আছে। তো বাচ্চাটা মানে এতটাই জোরে কান্না করতেছে যে ডিপড কল চলা সত্ত্বেও মেয়ের কান্নাটা একটু বেশি শোনা যাইতেছে, একটু জোরে কান্না করতেছে। তো একটা শিশু বাচ্চা এত জোরে কান্না করতেছে, তো দাদা পিছনের দিকে দৌড়ায় আসছে। আসার সঙ্গে সঙ্গে মানে যখন ডিপড কলের কাছে আসলো, আয়সা দেখে কিছুই নাই, মানে একদম আবার স্বাভাবিক আছে সব কিছু, ওই বাচ্চাটাও নাই, কোনো কান্নার আওয়াজ নাই, কোনো কিছু নাই, একদম সব কিছু স্বাভাবিক আছে। তো দাদা অনেক সাহসী লোক ছিল, দাদা বুঝতে পারলো এর পূর্বে অনেক কিছু মানে ঘটছে বা স্বাভাবিক কিছু ঘটছে, তো গুরুত্ব দেয় নাই। তো দাদা ভাবলো এরকম হয় প্রায় সময়, এটা এত মানে গুরুত্ব দেওয়ার কিছু না। তো এটা ভাবে দাদা আবার সামনের দিকে আগাইলো। যখন আবার আগের জায়গায় গেল, একটু সামনে আগাইলো, ঠিক এই সময় আবার বাচ্চাটা মানে মাইয়া বাচ্চাটা কান্না করতেছে। তো এখন কান্নাটা আরেকটু মানে আওয়াজ বেশি ছিল, আর একটু জোরে কান্না করতেছে। তো যখন মাইয়াটা কান্না করতেছে, তখন দাদা বুঝতে পারলো যে এটা কি হতে পারে, জিন ভূতের কোনো আসর হতে পারে, এরকম দাদা বুঝতে পারছে। তো দাদা আর ব্যাগে আসে নাই, না আইসা একদম বনের ওই কর্নারে গেছে। যাওয়ার পর গিয়ে দেখে দাদা ছোট ভাই আর কি ওইখানে আপনার এই যে আইলটা ছিল, পানি যাওয়ার জন্য যে আইলটা ছিল, ওই আইল ভেঙে গেছে, যার কারণে দাদার ছোট ভাই আইল ঠিক করতেছে। তো দাদাও গেছে, যাওয়ার পর দুজনে মিলে আইল ঠিক করছে। তো ঠিক করার পর আবার ওই ডিপড কলের দিকে আসতেছে দুই ভাই। যখন ডিপড কলের কাছাকাছি আসলো, ওই জায়গাটার মধ্যে আসছে যে জায়গাটার মধ্যে দাদা আগের বার দাঁড়িয়ে কান্না শুনছিল, ঠিক এই জায়গার মধ্যেই দাদা এবং দাদার ছোট ভাই। তো যখন এই জায়গায় আসলো, তখন দাদা এবং দাদার ছোট ভাই শুনতে পারলো যে একটা মাইয়া না, মানে একজন কান্না করলে যেরকম আওয়াজ এরকম না, ধরেন 4-5 জন বা 6-7 জন 8-9 জন এরকম বাচ্চারা যখন একসঙ্গে কান্না করে, তখন কিন্তু কান্নার একটু ভাঁজ বা কান্নার স্টাইলগুলো একটু অন্যরকম হয়। তো একটু অন্যরকম শোনা যাচ্ছিল, যেরকম মানে প্রায় অনেকগুলো বাচ্চা কান্না করতেছে। তো দাদার ছোট ভাই ভয় পায়, দাদাও মোটামুটি ভয় পায়, যেহেতু সাহসী ছিল, তো এটাকে তারা আর বেশি পাত্তা দেয় না। যখন ডিপড কলের কাছাকাছি আসলো দুই ভাইয়ে, তো শুনতে পারলো মানে আবার ওই যে আগের মতো স্বাভাবিক, কোনো বাচ্চার কান্নার আওয়াজ নেই। অনেকগুলো বাচ্চা কান্না করতেছিল, কিন্তু কাছে আসার পর দেখতে পেলো কেউই নেই, মানে একদম স্বাভাবিক আগের মতোই ডিপড কল চলতেছে। দাদা বুঝতে পারলো যে এখানে কিছু হতে পারে। তো এটা ভেবে দাদা ভাবতেছে যে আজকের মতো চলে যাই, আজকে আর পানি দিতে হবে না। তো এটা ভাইবা দাদা এবং দাদার ছোট ভাই ডিপড কল বন্ধ করে দিছে। তো যেহেতু ওখানে পানি দিত, এই জন্য দাদা আর কি একটা টুবলা, যেটাকে বলে তখন তো আর ব্যাগ বা এরকম আধুনিক যুগ ছিল না, 92 সালে একটা লুঙ্গির ভিতরে আরো 4-5টা লুঙ্গি ভরে একটা টুবলা বানাইছিল।
বনে নিয়ে আসতো খেতে, তো আপনার ওই যে যদি ভিজে যায় তাহলে আর কি চেঞ্জ করবে, যেহেতু পানির কাজ করে ভিজে যাইতে পারে, এটাই স্বাভাবিক। তো ওই টুবলাটা দাদা নিল, ডিপট কল বন্ধ করে দিছে। তো তখন দাদার কাছে একটা লাঠি ছিল, কারণ গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ শিয়াল থাকে, তো শিয়ালগুলো তাড়ানোর জন্য বা যদি আক্রমণ করে বসে তাড়ানোর জন্য একটা লাঠি সবসময় দাদার সঙ্গে রাখতো। তো দাদা এবং দাদার ছোট ভাই হাঁটতেছে, দাদার ছোট ভাই আগে দিছে এবং দাদা পিছনে। তো ডিপট কল থেকে আমাদের বাড়ি ছিল আপনার প্রায় 15 মিনিট, 15 থেকে 16-17 মিনিটের মতো সময় লাগে ওই ডিপট কল থেকে আমাদের বাড়িতে। তো ওই ডিপট কল থেকে আমাদের বাড়িতে মাত্র 15 মিনিট সময়। তো ওই জায়গার মধ্যে দাদা খেয়াল করলো যে প্রায় 40 থেকে 45 মিনিট তার হাঁটছে। যেহেতু তাদের সাথে কোনো ঘড়ি বা কোনো মোবাইল ছিল না, কিন্তু তারা ঘড়ি ছাড়াই তারা টাইম অনুভব করার মতো একটা যোগ্যতা ছিল আগের কালের লোকদের। তারা বুঝতে পারতো যে হয়তো এরকম এখন এতটা বাজতে পারে, এতটা বাজতে পারে, বা আমি হাঁটতেছি এত মিনিট ধরে, এরকম তারা একটা অনুভব করতে পারতো। তো দাদা অনুভব করতে পারছিল যে তারা প্রায় 40 থেকে 45 মিনিট সময় হাঁটছে, কিন্তু দাদা পিছনের দিকে তাকায় দেখে ওই ডিপট কলটা দেখা যাইতেছে, মানে ওই যে ডিপট কলের পাশে যে ক্ষেতটা ছিল ওই ক্ষেত এখনো পার হইতে পারে নাই 45 মিনিট হেঁটে। ওই জায়গার মধ্যে 15 মিনিট হাঁটলে আমাদের বাড়িতে চলে আসার কথা, কিন্তু ওই জায়গায় আমার দাদা 45 মিনিট হাঁটার পরেও ঠিক ওই জায়গায় দাঁড়ায় আছে। হাঁটা তাদের আর কি একদম আগাইতেই পারতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো দাদা খুব সাহসী ছিল, এই জন্য দাদা আর কি চিৎকার দিয়ে বলল যে সাহস থাকলে সামনে আ, পিছন থেকে কি ভয় দেখাইতেছস, সামনে আ, সামনে আইসা ভয় দেখা, আমার সঙ্গে তোরা লড়। তো এরকম একটা হুমকি দেয় দাদা। তারপর দাদা এরকম হুমকি দিয়ে সূরা কেরাত পড়তে পড়তে আবার সামনে আগাইতেছে। তারপর দাদা খেয়াল করতে পারলো যে না, আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে, মানে একটু আগাইছে, ওই ক্ষেত পার হয়ে আর একটু সামনে আগাইছে। তো সাইড দিয়ে তো ধান ক্ষেত ছিল, মানে মাত্র লাগাইছে ধান ক্ষেত, কাদা কাদা ছিল, মাটিগুলো কাদা ছিল, ক্ষেতের মধ্যে কাদা ছিল। তো দাদা এবং দাদার ছোট ভাই সামনের দিকে আগাইতেছে। হঠাৎ দাদার ছোট ভাই সামনে, দাদা পিছনে। হঠাৎ দাদার কাঁধের মধ্যে কি যেন একটা হাত রাখছে, মানে হাতটা খুব ঠান্ডা ছিল, একটু বড় ছিল আকৃতিটা হাতের, দাদার কাঁধে রাখলো। তো কাঁধে রাখার সঙ্গে সঙ্গে দাদা আর কি আর আগাইতে পারতেছে না, স্বাভাবিক হালকা করে কাঁধে হাত রাখছে, হালকাভাবে হাত রাখা সত্ত্বেও দাদা সামনে আগাইতে পারতেছে না, যেমন তার পা আটকে গেছে এরকম একটা। তো দাদা এইটা যখন করলো, তো ধরে রাখছে, আগাইতে পারতেছে না, তখন দাদা তার লাঠিটা সামনে আনছে, মানে কাঁধে ছিল লাঠিটা, এইভাবে আর কি লাঠিটা কাঁধে ছিল, এইভাবে আগাইতেছিল। তো যখন এইরকম পরিস্থিতির শিকার হলো, তো দাদা লাঠিটা হাতে নেওয়ার পর সূরা ইয়াসিন 1 মুবিন পাঠ করলো। পাঠ করার পর লাঠির মধ্যে ফুঁক দিল। ফুঁক দেওয়ার পর দাদা পিছনের দিকে, মানে পিছনের দিকে পুরাপুরি না তাকায় পিছনের দিকে আর কি আপনার লাঠিটা পিছনের দিকে এইভাবে একটা বাড়ি মারলো। তারপর মানে আনুমানিক একটা বাড়ি দিল, যেহেতু হাত ধরে রাখছে তাহলে তো অবশ্যই ওই অবয়ব বা যেটাই হয় জিন, তো এটা একদম কাছাকাছি আছে। তো এটা অনুভব করে দাদা পিছনের দিকে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মানে দাদা খেয়াল করতে পারলো যে ধরেন পানির মধ্যে বা কাদা মাটির উপরে যদি উপর থেকে কিছু একটা পড়ে তাহলে অবশ্যই একটা আওয়াজ হয়, বাকি আবার আপনার পানিগুলো ছিটকে যে দূরে পড়ে, এরকম একটা হয় আর কি। তো দাদা খেয়াল করলো যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম দূরে একটা ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, কাদা মাটির মধ্যে আপনার ওইটা যেটাকে বাড়ি দিছে আর কি, যেটা তার কাঁধে হাত রাখছিল, ওইটা আপনার দূরে যেয়ে পড়ছে, ছিটে যে দূরে পড়ছে। দূরে পড়ার কারণে আপনার অনেকটা ক্ষেত আর কি নষ্ট হয়ে গেছে, একদম ছিটকে পড়ছে, তো আওয়াজ হয়েছে, বাকি পানিগুলো ছিটে দূরে গিয়ে পড়ছে। তো এই ঘটনার পর দাদা এবং দাদার ছোট ভাই বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর তো সকালবেলা, যেহেতু রাত্রেবেলা পানি দেওয়া হয়নি, তো সকালবেলা 7টা-8টার দিকে কৃষকরা উঠে গিয়ে কাজ করবে, পানি দিতে পারলো না, তো এরকম কৃষকরা রাগারাগি করবে, এটা ভেবে দাদা আবার ফজরের পরপরই দাদার ছোট ভাই ওই খেতে গেল যে এখনই পানি দিয়ে দিব, তারপর যারা কৃষকরা আসবে আইসা কাজ করবে। তো দাদার ছোট ভাই গেল, যাওয়ার পর দেখতে পেলো ওই যে ক্ষেতটা, যে ক্ষেতের মধ্যে গিয়ে পড়ছিল, ওই ক্ষেতের মধ্যে প্রায় অনেকটা জায়গা
অনেকটা জায়গা 5-6 ফিট নিয়ে একটা রাউন্ড গোল মানে গোলাকার অনেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। মানে ওইখানে ছিটকে এসে পড়ছে তো অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে, বাকি আপনার এই অনেকটা ক্ষেত আর কি নষ্ট হয়ে গেছে। তারপর দাদা এই ক্ষেতের জরিমানা দিছে, যে কৃষক ছিল তাকে, অনেক গরিব ছিল তো তাই দাদা ওই জরিমানা দিছে। তারপর আবার ক্ষেত লাগানো হয়েছে। তারপর দাদা প্রায় সময় রাত্রেবেলা এরকম আওয়াজ শুনতে পায়, ঘন বাতাস আসে, ওইরকম কান্নার আওয়াজ শুনে তারপর দাদা আর কি বাদ দিয়ে দিছে রাত্রেবেলা পানি দেওয়া। তারপর ফজরের পরে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পানি দেয়, আবার বিকালের দিক দিয়ে পানি দেয়। এরকম ভাবে দাদা আরো অনেক বছর 4-5 বছর কাজ করছে। তারপর আমার দাদা মারা গিয়েছিল। তো এটাই ছিল আমার দ্বিতীয় স্টোরি। Assalamu alaikum. FT Shorts. তো আমি আমার চতুর্থ ঘটনায় যাই। চতুর্থ ঘটনা এটা আমার একজন বন্ধুর কাছ থেকে অ্যাক্ট করা। তো আমি আমার বন্ধু এবং কোন সময়ের এইসব বলতে চাচ্ছি না কোন এক কারণে, আমি সরাসরি ঘটনায় যেতে চাইছি। তো ওই ঘটনাটা আমার বন্ধুর নিজের সাথেই ঘটে। তো আমার বন্ধু আমাকে যেইভাবে শেয়ার করছে আমি আপনাদের কাছে ঠিক সেইভাবেই শেয়ার করব। তো একদিনের ঘটনা, সে আর কি মাদ্রাসায় পড়ে। তো জোহরের দিক দিয়ে আপনার জোহরের পর মাদ্রাসা ছুটি হয় খাবারের জন্য। এটা আপনার একটা গ্রামেই। তো যখন জোহরের পর ছুটি হয় প্রত্যেক দিন জোহরের পর খাবারের। তো ওই দিন সে একটু দুষ্ট টাইপের ছিল। তো সে আর কি ভাবলো আমি আজকে আগে ভাগে চলে যাবো, ছুটি দেওয়ার আগেই খানা খেয়ে একটু আগে ভাগে আসমু, রেস্ট নিমু। এটা ভাইবা সে আর কি আজানের আগেই মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। গ্রাম অঞ্চলে এতটা গার্ড দেওয়া হয় না মাদ্রাসাগুলোর মধ্যে। তো সে মাদ্রাসা থেকে বের হয়েছে। তো মাদ্রাসা থেকে তাদের বাড়ি ছিল আপনার 12 থেকে 15 মিনিটের রাস্তা। তো সে আর কি এমনিতে পাখি, ওই যে গ্রাম অঞ্চলে পাখি মারে গুলাই, আমরা বলি এটা গুলাই। তো এক এক জায়গায় এক এক নাম বলতে পারে, যেটার মধ্যে মার্বল আটকে তারপরে এইভাবে আর কি গুলি দিয়ে পাখি মারা হয় গাছ থেকে। তো এইটা তার একটা নেশা ছিল যে সে পাখি মারে প্রত্যেকদিন বিকালবেলা বাড়িতে এসে। তো সে যখন বাড়িতে আসলো, খানা খাইছে, দ্রুত খানা খাই ফেলছে। তো এখনো ক্লাস শুরু হওয়ার অনেক সময় আছে, 15 মিনিট লাগবে মাদ্রাসায় যাইতে। তো ক্লাসে বসার আরো মোটামুটি অনেকটাই টাইম আছে, যেহেতু সে নামাজের আগেই বের হয়ে গেছে, আজানের আগেই। তো খানা খাওয়ার পর সে ভাবলো যে যাই একটু দেখি 1-2টা পাখি যদি পাই তাহলে পাখি থেকে 2-3টা পাখি মারমু। এটা ভাইবে সে আর কি তাদের বাড়ির পেছনে যে জঙ্গলটা ছিল সেখানে একটা শিমুল গাছ ছিল। ওই শিমুল গাছের মধ্যে আর কি বেশিরভাগ পাখিটাকে মারতো। আবার এর শিমুল গাছ যে জঙ্গলে ছিল তাদের বাড়ির পিছনে, এটা এতটা ভয়ঙ্কর ছিল না, মানে স্বাভাবিক ছিল। এখানে সবসময় মানুষ আনিগুনি করতো, হাঁটাছাড়া করতো। তো সে এখানে আসার পর দেখলো যে কোনো পাখি নাই। তারপর সে কোনো পাখি না থাকার কারণে সে ভাবলো যে যাই, পাখি তো নাই, তো আমি ওই একটা বট গাছ ছিল, ওই গাছে যাই, তাহলে 1-2টা পাখি হয়তো মারতে পারবো। এটা ভাইবা সে আর কি ওই পাখির কাছে, মানে ওই যেখানে আর কি বেশি পাখি থাকে, ওই বট গাছে এমনি তো সবসময় সচরাচর পাখি পাওয়া যায়, সবসময় পাখি থাকে। তো সে পাখি মারার জন্য ওই জঙ্গলে গেল। ওইটা একটু ঘন জঙ্গল, একটু দূরে ছিল এবং আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। মানে ধরেন যদি স্বাভাবিকভাবে আমরা চিল্লাচিল্লি করি তাহলে কেউ শুনবে না, এরকম আর কি মোটামুটি অনেকটাই দূরে ছিল আপনার ঘরবাড়িগুলো, ঘন জঙ্গল ছিল। তো সে বট গাছের মধ্যে আর কি করার জন্য গেল, পাখি মারার জন্য গেল। তো সে অনেক কষ্ট পায়, কারণ ওইখানে গিয়েও সে দেখতে পারে একটা পাখিও নাই। মাদ্রাসায় যাই লইলে, কিন্তু মাদ্রাসায় না গিয়ে সে পাখি মারার জন্য আসছে, কিন্তু একটা পাখিও নাই। এটা একটা আশ্চর্য, কষ্ট পাওয়ার মতো বিষয়। তো সে পাখি না পাওয়ার কারণে সে আবার আর কি ব্রেকে হাঁটা শুরু করলো, বাড়িতে চলে আসবে। যখন ব্রেক করে বাড়িতে দিকে আসা শুরু করলো, ঠিক এই সময় আর কি ওই বট গাছের পিছন থেকে কি একটা আওয়াজ হলো। যখন বট গাছের পিছন থেকে একটা আওয়াজ হলো, সে ব্রেকে তাকায়, পিছনের দিকে তাকালো। তাকানোর পর সে দেখতে পেল আর কি আপনার
বট গাছের পিছনে কি একটা যেন নড়াচড়া করতেছে, আপনার শব্দ হইতেছে। পাতা ছিল তো, অনেকগুলো পাতা পড়েছিল, গাছের অনেকগুলো পাতা পড়েছিল। আর পাতাগুলো পড়ে থাকার কারণে আর কি কেউ যদি ওখানে হাঁটে বা বসে থাকে বা কিছু একটা করে তো আওয়াজ হবে, যেহেতু শুকনা পাতা ছিল, কি জানি একটা আওয়াজ হচ্ছে। তো আওয়াজ হওয়ার কারণে আমার ফ্রেন্ড আপনার পিছনের দিকে তাকায় রইল অনেকক্ষণ। তো হঠাৎ ওই গাছের পিছন থেকে যে একটা জিনিস বের হয়ে আসলো, আপনার খুব ভয়ঙ্কর ছিল, অনেক ভয়ঙ্কর ছিল। একটা মোরগ ওই গাছের পেছন থেকে বেরিয়ে আসলো। এখন বলতে পারেন মোরগ আবার ভয়ঙ্কর হয় কেমনে? ভয়ঙ্কর ছিল কারণ তার আকৃতি মোরগের ছিল না, মাথাটা শুধু মোরগের ছিল, কিন্তু বাকি বডিটা ছিল মানুষের। তার সারাটা বডি, তার হাত পা পেট আবার যে শরীরটা, এটা ছিল একটা মানুষের মতো। আবার শরীরে আপনার কাপড় বা কিছুই ছিল না, একদম উলঙ্গ অবস্থায় ছিল। কিন্তু আপনার উলঙ্গ অবস্থায় থাকলো আর কি, এরকম আপনার স্বাভাবিকভাবেই ছিল ওই মোরগটা। তার মাথাটা ছিল মোটামুটি অনেকটাই বড়। সাধারণত মুরগের মাথাগুলো ছোট ছোট হয়, বডিটা অনেক বড় হয়, কিন্তু মানুষের বডির মতো তার বডি, কিন্তু তার মাথাটা বডির অনুযায়ী অনেকটাই মোটা। ধরতে পারেন একটা গরুর মাথার মতো, এত বড়, অনেকটাই বড় মুরগের মাথা। তার মাথার মধ্যে ছিল নীল রং, মাথার উপর থেকে কিছু লোম ছিল, বড় বড় কিছু লোম ছিল। তো ওইগুলা ঝিকিমিকি মানে একদম চকচক করছিল। তার বন্ধুর বক্তব্য অনুযায়ী এটাই বোঝা গেল যে চকচক করছিল, সে দেখতে পেল যে চকচক করছিল তার মাথাটা। আর বডিটা খুব ভয়ঙ্কর দেখা যাইতেছিল, মানে যেরকম কাদার মধ্যে থেকে উঠে আসছে, মানে অনেক পরিশ্রম বা সে শরীরটা ঘেমে আছে, আবার কাদার মধ্যে থেকে উঠে আসলে যেরকম একটা পরিস্থিতি, এইরকম তাকে দেখা যাইতেছিল। তো সে এটা যখন দেখলো, মাথা হইতেছে আপনার মুরগ, আবার বিশাল বড় একটা মাথা, ঠোঁটগুলো লম্বা, আবার শরীর আকৃতি মানুষের, এটা যখন দেখলো সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। বাকি ওই দিক দিয়ে যখন মানুষ সচরাচর চলাচল করে না, কিন্তু একজন ওই নিয়ে আর কি গাছ কাটার জন্য গিয়েছিল। তো সে দেখতে পেল বিকালের দিক থেকে আপনার সকাল থেকে মানে জোহরের সময়, যখন আর কি আজানের একটু পর সে যখন ওই যে আহত হয়েছিল, মানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, ওই সময় থেকে সে অজ্ঞান অবস্থায় ওখানেই পড়ে আছে। বাকি বিকালে একজন লোক তাকে দেখতে পেল ওই জঙ্গলে, কাঠ কাটার জন্য গিয়েছিল। তো এই কাটুরের বক্তব্য অনুযায়ী সে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপর তাকে ওই কাটুরের বাড়িতে নিয়ে আসলো। কাটুর আবার ওই এলাকারই, মানে চিনে, ছেলেটাকে চিনার কারণে তাদের বাড়িতে নিয়ে আসলো। আসার পর তার মাকে বললো যে আপনার ছেলের তো এরকম পাইছি আমি, এরকম ওই বটগাছের নিচে পড়েছিল। তারপর ওই তার আম্মু বলতেছে যে এখন কি করা যায়। তো ওই কাটুরে বলতেছে যে আমাদের পাশে এলাকার একজন কবিরাজ আছে, চলো তার কাছে নিয়ে যাই। অনেকক্ষণ পানি দেওয়ার চেষ্টা করছে চোখের মধ্যে, শরীরে, কিন্তু তার জ্ঞান ফিরতেছে না। এই জন্য তাকে কবিরাজের কাছে নিয়ে গেল। তারপর কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ অনেক ফুক টুক দেওয়ালো, আবার অনেক পানি টানি দেওয়ার পর আপনার মাগরিবের পর তার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর সে কথা বলতেছে না, মানে দম আটকে আছে এরকম, সে কথা বলতেছে না। মানে জিজ্ঞাসা করাইতেছে তুমি ওইখানে গেলা কেন, বা তোমার সাথে কি ঘটেছিল, বা মানে এরকম অনেক প্রশ্ন করা সত্ত্বেও সে কোনো উত্তর দিতেছে না। তো কবিরাজে বুঝলো যে হয়তো তাকে কোনো জিন আসর করছে, যেহেতু জঙ্গলে অজ্ঞান অবস্থায় ছিল, তো অবশ্যই সে কোনো ভয়ঙ্কর কিছু দেখছে। এটা অনুভব করে আপনার কবিরাজে মানে কি ফুটো দিয়ে আর কি সূরা কেরাত পরে আর কি জিন হাজির করলো। তারপর জিন ওই কবিরাজের একটা জিন আনছে, ওই জিনকে হাজির করলো। তারপর জিনকে বললো যে তুমি দেখো যে ওই জায়গায় কি হয়েছিল, ওই ছেলের সাথে কি হয়েছে দেখো তুমি। তারপর জিনে বলছে যে তাকে তো এরকম সে প্রহর করছে, মারছে আর কি, টর্চার করেছে। টর্চারে কোনো আঘাত না, মানে আঘাত পেয়েছে, সে প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে, কিন্তু কোনো চিহ্ন নাই তার শরীরে, এরকম আর কি তার ভিতরে প্রচুর পরিমাণ আঘাত দিছে ওই জিনে। তারপর কবিরাজের যে জিন ছিল সেই জিন আবার আগের মতো হয়ে গেল, মানে মিলায় গেছে। তারপর কবিরাজে আবার এই ছেলেকে আর কি জিজ্ঞাসাবাদ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু উত্তর দিতেছে না। তারপর কবিরাজে ওই যে জিনটা আর কি এই ছেলেকে বশ করে রাখছে, ওই জিনকে হাজির করলো।
হাজির করার পর জিজ্ঞাসা করতেছে, তুমি এই ছেলে মাদ্রাসার ছাত্র, খুব ভালো, তুমি এই ছেলেকে ডিস্টার্ব করতেছো, মানে তুমি এই ছেলেকে আসর করছো কেন? তারপর জিন বলতেছে, মানে আমরা এই গাছের মধ্যে প্রায় সময় আমরা থাকি, এখানে তো কেউ আসে না, তাও ঠিক দুপুরের সময়, আজানে একটু পরেই, এই সময় তো আমরা এই গাছের মধ্যে আমরা থাকি, তো আমাদেরকে সে এসে ডিস্টার্ব করছে। আমরা সবসময় এখানে পাখির রূপ নিয়ে, আবার মুরগির রূপ নিয়ে, মোরগের রূপ নিয়ে আমরা এইভাবে এইখানে বসবাস করি ঘন জঙ্গলে। তো অন্য সময় লোকেরা আসে, কিন্তু তারা আসে বিকালে, অন্য সময় আসে, এই জন্য আমরা কিছু করি না। কিন্তু এই জোহরের সময়, আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় সে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, এই জন্য তাকে শুধু একটু ভয় দেখাইছি, ভয় পাওয়ার কারণে এই ছেলে এরকম হয়ে গেছে। তো তারপর জিনটাও ভালো ছিল, যে জিনটা তাকে মানে এরকম টর্চার করছে সেই জিনটাও ভালো ছিল, এই জন্য আর কি বেশি কিছু করে নাই। তারপর জিনটা বলতেছে যে এই তাকে আমরা বেশি কিছু করি নাই, শুধু তাকে ভয় দেখাইছি, কিন্তু ভয় দেখানোর পরও আমরা যখন তাকে ভয় দেখাইছি তখন সে লড়ে না, মানে যাইতেছিল না। তারপর আমরা একটু আর কি তাকে আরেকজনে উদা হয়ে, আমরা আমাদের পক্ষ থেকে আরেকজনে গিয়ে, মানে হাওয়া হয়ে গিয়ে তাকে আর কি ধাক্কা দিয়ে দূরে ফেলছে, এই জন্য সে আর কি একটু ব্যথা পাইছে, এটাই। কিন্তু আমরা তাকে কোনো ক্ষতি করি নাই। তারপর জিনে আবার ওই যে কবিরাজে ফুকটুক দিচ্ছে, জিন আবার গেছে গা। তারপর মানে কবিরাজে ওই ছেলেকে কিছু তাবিজ দিল এবং পানি পরা দিল, তেল পরা দিল, যে তেল শরীরে মাখার জন্য এবং পানি দিয়ে গোসল করার জন্য। এরকম ছেলে 2-3 দিন কথাবার্তা বলে নাই, আবার উল্টাপাল্টা কথা বলে, এরকম চলছিল 2-3 দিন। তারপর আস্তে আস্তে আমার ফ্রেন্ড, মানে আমার বন্ধু ঠিক হয়ে যায়। এই ছিল আমার চতুর্থ ঘটনা। আসসালামু আলাইকুম। FT Shorts. তো ভাই, আমার প্রথম ঘটনা ঘটেছিল আমার গ্রামেই। তো আমি প্রথমে আমার 3 জন বন্ধুর পরিচয় করে দিতে চাই, কারণ এই ঘটনার সঙ্গে তারা যুক্ত আছেন। তো আমি তখন নারায়ণগঞ্জ এক মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো ওই মাদ্রাসার 3 জন ফ্রেন্ড, একজনের নাম আবুল হাসান এবং আরেকজনের নাম মোহাম্মদ আরাফ। তো আবুল হাসান এবং আরাফ একদিন তারা আমাকে বলতেছে যে আমি তোমাদের বাড়িতে কিশোরগঞ্জ ঘুরতে যাব। তো আমি তাদের দুজনকে মানা করিনি এবং আমার সঙ্গে তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। তো সেখানে আমরা 2-3 দিন থাকি আমাদের বাড়িতে। একদিন আমাদের এলাকার পাশের এলাকায় মাহফিল। তো আমাদের এলাকার পাশের এলাকায় যেহেতু মাহফিল, তো আবুল হাসান বলতেছে চলো আমরা আজকে মাহফিল শুনে আসি। তো আমরা মাগরিবের নামাজের পর মাহফিলের জন্য রওনা হলাম। তো আমাদের পাশের গ্রামের মাহফিল যেহেতু বেশি দূরে না, মিনিমাম 8 ঘন্টার রাস্তা। তো আমরা চলে গেলাম মাহফিলে। আমাদের মাহফিল সুন্দরভাবে শেষ হলো। তো মাহফিল শেষ হলো প্রায় 2টা থেকে 2:30 নাগাদ। তো তখন ধরেন 2টা বাজে। তো আমরা ভাবলাম যেহেতু 2টা বাজে, যদি আমরা মেন রোড দিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আরেকটা রাস্তা আছে আমাদের বাড়িতে যাওয়ার, যেটা আর কি আপনার এমনিতে রাস্তাটা ভালোই, কিন্তু যাওয়ার পথে ছোট্ট একটা জঙ্গল পড়ে। তো আবুল হাসান এবং আরাফের এই জঙ্গল সম্পর্কে কোনো ধারণা নেই। তো আমি তো জানি এই জঙ্গলে ইতিপূর্বে অনেকেই অনেক কিছু দেখেছে এরকম ভূতের। তো তারা যেহেতু বলতেছে একটু দ্রুত যাইতে হবে, তো আমি ভাবলাম যেহেতু আমরা 3 জন হাফেজ, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, আমরা এটা মানিয়ে নিতে পারবো। তো এটা ভেবে আমরা ওই মাটির রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আমাদের বাড়ির দিকে। তো হাঁটতে হাঁটতে প্রায় ওই জঙ্গলের কাছাকাছি আমরা চলে আসছি। জঙ্গলের কাছাকাছি যখন আসলাম, তখন জঙ্গল আসার কিছুক্ষণ পূর্বেও আমাদের সঙ্গে কিছু লোক ছিল যারা মাহফিল শুনে শেষ করেছে এবং ওই দিকেই তাদের বাড়ি। তো আমাদের সাথে কিছু লোক ছিল, কিন্তু জঙ্গলের কাছাকাছি আসার একটু পূর্বে, মানে কিছুক্ষণ পূর্বেই আমরা খেয়াল করতে পারলাম যে আমাদের সাথে আর কেউ নেই। আমরা ওই রুটে আমরা 3 জন বন্ধুই আছি, আর কেউ নেই। তো তারা 2 জন তো একদম নিশ্চিন্তে আছে, কোনো ভয় বা কোনো কিছু তারা এইসব মানে তারা ভাবেও নেই
যে এরকম একটা কিছু ঘটতে পারে, কিন্তু আমি তো জানি এই জঙ্গলে কিছু একটা হতে পারে। তো এটা ভেবেও আমি সামনের দিকে আগাইলাম। যখন আমি জঙ্গলের কাছাকাছি আসলাম, একদম জঙ্গলের কাছাকাছি, এই ধরেন 100 ফিট ব্রেগে আছি আমরা, 100 ফিট সামনেই জঙ্গল। তো ঠিক এই সময় আমরা যা দেখতে পারলাম যে আমাদের সামনে একটা শিয়ালের মতো, মানে ধরেন আকৃতিটা শিয়ালের মতো, কিন্তু তার লম্বা, সে একটু লম্বা ছিল এবং একটু উঁচু ছিল, মোটামুটি অনেকটাই, যেরকম একটা শিয়াল এতটা বড় হয় না স্বাভাবিকভাবে। তো এরকম একটা শিয়াল আমাদের ডান পাশ থেকে দৌড় দিয়ে বাম পাশে চলে গেল। তো আমাদের বড় কোনো টর্চ ছিল না, আমাদের শুধু মোবাইলের লাইট ছিল। তো মোবাইলের লাইট ধরে দেখলাম যে যখন বাম পাশে শিয়ালটা গেল, বাম পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা উধাও হয়ে গেল, মানে হাওয়ায় একদম মিশে গেল। যেরকম আমাদের স্বাভাবিকভাবে রান্নাঘরে যেরকম ধোঁয়া উঠে, এরকম যেন একটা ধোঁয়া আর কি ভেসে গেল। তো এটা দেখার সঙ্গে সঙ্গে আরাফ এবং আবুল হাসান খুব ভয় পায়, কারণ তারা শহরের ছেলে, এরকম কোনো সিচুয়েশনে মুখোমুখি তারা ইতিপূর্বে কোনোদিন হয়নি। তো আমি বেশি ভয় পাই নাই, কিন্তু তারপরেও তো একটা ভয় ভিতরে কাজ করতেছে, কারণ সামনে একটা জঙ্গল এরকম ভয়ঙ্কর, যখন এটা মাথার ভিতরে থাকে তখন অবশ্যই আমরা ভয় পাবো, এটাই স্বাভাবিক। তো ভয় কাজ করতেছিল ভিতরে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ভাই, তখন ছিল শীতের দিন। তো শীতের দিন, ঠান্ডা আবহাওয়া, খুব ঠান্ডা লাগছিল, ঠান্ডা বাতাস আসতেছিল। যখন আমরা জঙ্গলের কাছাকাছি একদম জঙ্গলে প্রবেশ করব, মানে বাম পাশে বাঁশ ঝাড়, ডান পাশেও বাঁশের ঝাড়, তো যখন আমরা বাঁশের ঝাড় অতিক্রম করে জঙ্গলের ভিতরে প্রবেশ করব, ঠিক এই সময় আমাদের শরীরে একটা গরম বাতাস আমাদের শরীরে লাগলো। স্বাভাবিকভাবে শীতের দিন এরকম গরম বাতাস আসার কোনো মানে পরিকল্পনা ছিল না, এরকম আসার কোনো কথাই না, যেহেতু শীতের দিন। তো শীতের দিনে গরম বাতাস কোথায় থেকে আসবে? ঠান্ডা বাতাস লাগতেছিল, হঠাৎ গরম বাতাস, মোটামুটি অনেকটাই গরম। তো আমরা অনেক ভয় পাইতেছিলাম। তো যখন জঙ্গলের মাঝামাঝি গেলাম আমরা, জঙ্গলটা মোটামুটি অনেকটাই বড় ছিল, ধরেন 5 মিনিটের রাস্তা, জঙ্গল এতটুকু বড় ছিল। তারপর জঙ্গল পার হওয়ার পর আরও ধরেন 5 থেকে 6 মিনিট আমাদের বাড়িতে যাইতে এরকম সময় লাগে। তো আমরা যখন জঙ্গলের মাঝামাঝি আসলাম, ঠিক এই সময় আমরা দেখতে পারলাম যে হঠাৎ আমাদের সামনে ডান পাশে একটা বাঁশ ঝাড় ছিল এবং বাম পাশে একটা বাঁশের ঝাড় ছিল। হঠাৎ একটা বাতাস আসলো, ডান দিক থেকেও বাতাস আসলো, বাম দিক থেকেও বাতাস আসলো। আসার কারণে বাঁশ ঝাড়গুলো কি হলো, রাস্তার মধ্যে পড়ে গেল। ডান পাশের বাঁশ ঝাড়গুলো রাস্তাতে পড়ে গেল, বাম পাশের বাঁশ ঝাড়গুলো রাস্তার মধ্যে এরকম ভাবে শুয়ে গেল। তো আমাদের সামনে আগানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, একদম রাস্তা আটকে গেল, রাস্তা বরট হয়ে লইলো, আমরা সামনে আগাইতে পারতেছিলাম না। তো আমরা ব্রেগে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, আমরা জঙ্গলের মাঝামাঝি আছি। তো যদি ব্রেগে যাই তাহলে অনেকটা পথ ঘুরায় আবার ওই মাহফিল থেকে আবার আমাদের মেন রুট দিয়ে যাইতে হবে, তো অনেক সময় প্রয়োজন। তো আমরা যেহেতু সবাই হাফেজ সাহেব ছিলাম, তো আমরা দুরূদ শরীফ, সূরা ইয়াসিন, এরকম আয়াতুল কুরসি আমরা পাঠ করতে থাকলাম। তো 5 মিনিট বা 4 মিনিট পরে আমরা দেখতে পারলাম যে বাঁশঝাড়গুলো আবার সোজা হয়ে গেল, আবার আগের মতো। কিন্তু ওই যে আমাদের যে শরীরে গরম বাতাসটা আসতেছিল, এটা এখনো বন্ধ হয় নাই। আমাদের শরীরে ওই গরম বাতাসগুলো এখনো লাগতেছে। তো আমরা যখন বাঁশের ঝাড়গুলো অতিক্রম করে সামনে আগাইলাম, ঠিক এই সময় পিছনের দিকে একটা আওয়াজ হলো, ধরেন কোনো ডাল বা কিছু একটা ভেঙে আর কি পড়ে গেল, এরকম একটা আওয়াজ হলো। তো আমরা পিছনের দিকে তাকায় দেখলাম কিছুই নাই, একদম ফাঁকা, মানে কিছু রাস্তার মধ্যে পড়েছে বা সাইডে কিছু পড়েছে, এরকম কিছুই দেখা গেল না। তো আমরা বুঝতে আর বাকি না, এখানে অনেক কিছুই হতে পারে। তো এটা ভেবে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করছিলাম। যখন আমরা 2-4 পা আগাইছি, ঠিক এই সময় পিছনের দিকে আরেকটা আওয়াজ হলো। তো আমরা দ্বিতীয় আওয়াজটা শুনে সবাই পিছনের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখতে পেলাম যে বাঁশের ঝাড়গুলো আবার আগের মতো এরকম পড়ে গেছে, ডানের বাঁশ ঝাড়গুলো পড়ে গেছে, বামের বাঁশ ঝাড়গুলো রাস্তার মধ্যে পড়ে আমাদের রাস্তা আটকে দিছে। তো আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকায় আবার হাঁটা শুরু করলাম। তো আবার যখন 2-3 পা সামনে আগাইলাম, হঠাৎ আমাদের সামনে মানে দেখতে পেলাম যে যেহেতু শীতের দিন ছিল, খুব কুয়াশা ছিল, আবার লাইট এত পাওয়ারও ছিল না,
তো যখন একটু সামনে আগাইলাম তখন কুয়াশার মধ্যে কি যেন একটা দেখা যাইতেছে। তো আরেকটু আগাইলাম, আগায় দেখতে পারলাম একটা বড় অনেক উঁচু একটা অবয়ব। আমাদের ওই জঙ্গলের পাশে সুপারি গাছ ছিল, স্বাভাবিকভাবে সুপারি গাছগুলো অনেক বড় হয়। তো ওই অবয়বটা এতই বড় ছিল যে সে সুপারি গাছের উপরে হাত রেখে মানে আরামসে দাঁড়িয়ে আছে, সে সুপারি গাছের দিকে হাত রেখে এইভাবে আর কি দাঁড়ায় আছে। তো সে এইভাবে দাঁড়ায় থাকার কারণে আমরা আর কি একটু অনেক মানে অনেক বলতে আর কি প্রচুর ভয় পাই। তো তারা দুজন একটু বেশি ভয় পায়, আমি একটু মানে যেহেতু আমি গ্রামের ছেলে, ইতিপূর্বে আমি এরকম অনেক ঘটনা শুনেছি বা আমার সাথেও হালকা পাতলা অনেক কিছু হয়েছে, তো এইসব আমি বেশি পাত্তা দিলাম না। তো আমাদের পিছনের দিকে ওই বাজারগুলো পড়ে আছে, বাকি আমাদের সামনে ওই অবয়ব আছে। বুঝতেই পারছেন সিচুয়েশনটা কীরকম। সামনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এবং পিছনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো মাঝামাঝি জায়গা আছে প্রায় ধরেন 10 থেকে 15 হাত এরকম জায়গা, সামনে অবয়ব, পিছনে বাঁশের ঝাড়। তো এই পরিস্থিতিতে আমরা খুব ভয় পাই, খুব ভয় পাই। তো এক পর্যায়ে আমরা বাম পাশে গিয়ে দাঁড়াই। তো হঠাৎ বাম পাশ থেকে একটা আওয়াজ আসতেছিল, মানে কিছু একটা লোড ছিল, নড়াচড়া করছিল বাম পাশে। বাম পাশে ছিল 2টা কবর। আপনারা তো অবশ্যই জানেন গ্রাম অঞ্চলে কবরগুলো একসাথে হয় না, এখন অবশ্যই একটু মানে উন্নত হয়েছে এলাকাগুলো, এক এক জায়গায় এক একটা কবর, পারিবারিক মানে এক একটা কবর এক এক জায়গায় যেখানে দেওয়া যায় এইভাবে কবর দিত আগে। তো এরকমটা 2টা কবর ছিল বাম পাশে। কবরগুলো একটু দূরে ছিল এবং রাস্তার পাশে একটা জাপ ছিল, মানে ওই যে লতা পাতার জাপ, এইসব একটা জাপ ছিল, মোটামুটি জাপটা একটু বড়। তো এর ভিতরে কি একটা নড়াচড়া করছে আমরা স্পষ্ট দেখতে পারতেছিলাম না। তো আমরা অনেকক্ষণ ওই জাপের দিকে লাইট ধরে দাঁড়িয়ে আছি, মানে কি আছে ভিতরে দেখার জন্য। হঠাৎ দেখতে পারলাম ভিতর থেকে মানে একটা হাত একদম স্পিডে, একদম স্পিড দ্রুত হাতটা বেরিয়ে আসলো এবং আবুল হাসানের পায়ে ধরলো। হাতের আকৃতিটা ছিল খুব ভয়ঙ্কর, তার হাতের লোম বা হাতের মধ্যে চামড়া বা গোস্ত কিছুই ছিল না, একদম শুধু হাড্ডি ছিল, কিন্তু হাড্ডির মধ্যে নখগুলো খুব বড় বড় ছিল, হাড্ডির মধ্যে নখগুলো আর কি বাইজা আছে, নখগুলো বেশ বড় বড়। তো এইভাবে একটা হাত ধরলো, হাতটা অনেক বড় ছিল। আমরা রাস্তার মাঝামাঝি ছিলাম, তো তো সাইড থেকে মাঝামাঝি আসলো, মোটামুটি হাতটা অনেক বড় ছিল। তো আবুল হাসান ভাইয়ের যখন মানে তার পায়ে ধরলো, এটা দেখার সঙ্গে সঙ্গে আরাফ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার সাথে সাথে আমি যা দেখতে পেলাম পিছনের দিকে তাকিয়ে, যে ওই বাঁশঝাড়গুলো যে পড়ে আসছিল ওই বাঁশঝাড়গুলো সোজা হয়ে গেছে এবং সামনে যে অবয়বটা ছিল সেটা উধাও, এবং যে একটা গরম বাতাস আসতেছিল এর পূর্বে এই বাতাসটাও নাই, মানে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আবুল হাসান ভাইকে পা ধরে রাখছে। তো আবুল হাসান ভাই যতই চেষ্টা করতেছে ছুটার জন্য, কিন্তু ছুটতে পারতেছে না, সে অনেক শক্ত করে ধরছে। হাতগুলো একদম চিকন ছিল, হাড্ডি ছিল শুধু, গোস্ত বা চামড়া লোম কিছুই ছিল না হাতের মধ্যে। তো ওই ভিতর থেকে যে হাতটা আসছিল ওইটা আবুল হাসান ভাইকে হঠাৎ টান দিয়ে ফেলে দিল। তো আবুল হাসান ভাই মাটিতে পড়ে গেল, আর স্লো মোশনে মানে আস্তে আস্তে টান দিয়ে আবুল হাসান ভাইকে ভিতরের দিকে নিয়ে যেতেছে। তো ওইটা দেখে আমি সাথে সাথে মানে দাঁড়ায় থাকবো এটা আমার মানে মাথায় ছিলই না, মানে কি করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক এই সময় আমি দৌড় দিলাম, ভাবলাম যদি বাড়িতে যাই তাহলে কোনো সাহায্য পেতে পারি। তো এটা ভেবে আমি আর কি আমার বাড়ির দিকে দৌড় দিলাম, এক দৌড় দিয়ে মানে দৌড়ায় আমি বাড়িতে চলে যাই। তো আমার বাড়ি ছিল টিনের, এখনও টিনের বাড়ি, তো দরজাগুলো টিনের ছিল। তো টিনের দরজার মধ্যে আমি এইভাবে জোরে থাপা দিয়ে জোরে নক করে আমি আর কি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাই। তো এদিক দিয়ে জঙ্গলের মধ্যে কি হইতেছে এখন ওইটা কিন্তু আমি জানি না, আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তো তারপর যা আম্মুর বক্তব্য অনুযায়ী আমি পরেরটা শুনছি। তো আম্মুর বক্তব্য ছিল এরকম যে আম্মু বের হয়ে দেখলো আমি পড়ে আছি ঘরের সামনে। তো আম্মু আমাকে বলল যে কি হয়েছে, আমাকে পানি টানি দিয়ে আর কি আমার হুশ ফিরলো, আমার জ্ঞান ফিরলো। তো আম্মু জিজ্ঞাসা করলো মা ফিরে গিয়েছিলি, কি হয়েছে সেখানে, তারা দুজন কোথায়? তো আমার যখন ওই পরিস্থিতির কথা, ওই যে বিষয়টা হলো, ওই যে ঘটনাটা ঘটলো, ওইটার কথা যখন মনে হলো সাথে সাথে আমি আবার অজ্ঞান হয়ে যাই। তারপর আমার পাশে আমার একজন দাদা আছে, তো পাড়া প্রতিবেশী একজন দাদা, সে
বড় কবিরাজ না, কিন্তু ঝাড়ফুঁক দেয় আর কি। তো তার কাছে আম্মুর বক্তব্য অনুযায়ী আমি যা বুঝলাম, আম্মু তার কাছে নিয়ে গেল, আব্বুর সঙ্গে ছিল। তো উনি ঝাড়ফুঁক আমাকে পানি দিয়ে আবার জ্ঞান ফিরালো, ঝাড়ফুঁক দিল। দেওয়ার পর এরকম মানে আমি দৌড়ায় আসলাম, পড়েছিলাম কতক্ষণ, তারপর আবার ঝাড়ফুঁক দিল, 2 বার অজ্ঞান হয়ে গেলাম। এই সব কিছু মিলিয়ে ধরেন প্রায় 1 ঘন্টার মতো সময় পার হয়ে গেল। তো 3:30 থেকে 4টার কাছাকাছি বাজে, ঠিক এই সময় মানে আমি সব কিছু বললাম যে আম্মু এরকম এরকম ঘটনা ঘটছে। তখন আর কি আমার কাছে একটু স্বাভাবিক মনে হলো সব কিছু। তো আমি আম্মুর কাছে সব খুলে না বলতে পারলো, এতটুকু বললাম যে আম্মু একটু সমস্যা হয়েছে, তুমি আব্বুকে নিয়ে কাকুকে নিয়ে তাড়াতাড়ি ওই জঙ্গলে যাও, কোনো একটা সমস্যা আছে। তো জঙ্গলে কি হয়েছে সেটা আমিও জানি না, এটা আমার আম্মুর বক্তব্য অনুযায়ী যা বুঝলাম। আব্বু আম্মু আমার জ্যাঠা কাকু সবাইকে নিয়ে ওই জঙ্গলে গেল। যাওয়ার পর তারা দেখলো যে আরাফ যে ছিল, আরাফ সেই অজ্ঞান অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে। আর আবুল হাসান ওই যে জাপের পিছনে, একটু পিছনে যে একটা কবর ছিল 2টা, ওই কবরের পাশে পড়ে আছে। আবুল হাসান অজ্ঞান অবস্থায় না, সেন্স আছে, কিন্তু তার শরীরে বেশ কিছু আর কি খামসির আর কি অনেক টর্চার করেছে, তো এরকম অনেকগুলো চিহ্ন রয়েছে। তার 2 হাতে এইভাবে মানে অনেকগুলো খামসি দিয়েছে, আবার তার শরীরে, আবার তার 2 গালের মধ্যে প্রচুর পরিমাণ আর কি আপনার খামসি, এরকম অনেক টর্চারের চিহ্ন আর কি। অনেক রক্ত বেরিয়েছে তার শরীর থেকে, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আকুতি মিনতি করতেছে। তো এই সময় আমার আব্বু আম্মু আবার কাকু যারা তারা 2 জনকে নিয়ে হাসপাতাল গেল। ওই রাত্রেই ফজরের সময় হাসপাতাল নিয়ে গেল। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরাফ পরের দিনেই জোহরের দিকেই তার জ্ঞান ফিরল। তো তার প্রচুর পরিমাণ জ্বর আসলো এবং সে প্রচুর পরিমাণ আর কি কাহিল, অনেক ক্লান্ত। তারপর আমারও অনেক জ্বর আসছিল, কিন্তু আমি আর কি আমাকে হাসপাতাল ভর্তি করা হয়নি, আমি বাড়িতেই ছিলাম। তো প্রায় আমি 5 দিনের মতো, ওই যে দাদা আমাকে ঝাড়ফুঁক দিছে, 4 দিনের মতো আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল। তারপর আমি আর কি আবার সেরে উঠলাম। তো আরাফ যে ছিল সেও প্রায় 1 সপ্তাহের মতো আপনার অসুস্থ ছিল, তারপর আবার সুস্থ হয়ে গেল। কিন্তু আমার যে বন্ধু আবুল হাসান ছিল, যাকে এভাবে রক্তাক্ত করা হয়েছে, সে প্রায় 15 দিনের মতো অসুস্থ ছিল। তার যে খামসির দাগগুলো ছিল, টর্চারের যে দাগগুলো ছিল শরীরের মধ্যে, বেশ কিছু টর্চারের দাগ ছিল, ওইগুলোর মধ্যে একদম পচন ধরে গেছে, একদম পচে গেছে জায়গাগুলো। তারপর প্রায় আপনার 25 থেকে 26-27 দিনের মতো সে বেঁচে ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে একদিন 25 দিন পর সে মারা যায়, আবুল হাসান। তো আবুল হাসান ভাই মারা যাওয়ার ঠিক 3 দিন পর আমি স্বপ্নে দেখলাম, রাত্রে আমি বাড়িতে ঘুমাইতেছিলাম, তখনও আরাফ তার দেশে ফিরে যায় নাই। সে ভয় পাইতেছিল, কারণ ওই যে তার আব্বু আম্মু এই বিষয়টা জানছে। তো এর আব্বু আম্মু ভাবতেছে যে যদি বাড়িতে যায় তাহলে হয়তো তার আব্বু আম্মু তাকে অনেক কিছু বলতে পারে, বকা দিতে পারে, মারতেও পারে, কারণ এরকম গ্রামে একা একা যাওয়াটা ঠিক হয় নাই। তার আব্বু আম্মু দিতে চাইছিল না, কিন্তু তারপরে সে জোর করে আসছে আমাদের গ্রামে। তো একজন মারা গেছে, সেও মারা যাইতে পারতো, এরকম একটা ঘটনা, বুঝেন নাই? তো তার আব্বু আম্মু এরকম হয়তো গালি দিবে বা মারতেও পারে, এই ভয়ে সে এখনও তাদের বাড়িতে যায় না, আমাদের বাড়িতে আছে। তো এতদিন আমাদের বাড়িতে অসুস্থ অবস্থায় ছিল, এইগুলো আর কি তার আব্বু আম্মু আসছিল, আইসা আবার দেখে গেছে গা, কিন্তু সে বাড়িতে যেতে পারে নাই, কারণ তার আব্বু আম্মু এখানে আসছে, তো আমাদের বাড়িতে বকা বা মারধর করতে পারে নাই, কিন্তু বাড়িতে গেলে তো মার দিতে পারে, এইটা ভেবে তার আব্বু মুখে সে অনেক কথাবার্তা বলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে এখনো যায় নাই। তো যেদিন আবুল হাসান ভাই মারা গেছে 3 দিন পরে আমি স্বপ্নে দেখলাম যে অবয়বটা আমি জঙ্গলে দেখেছিলাম, ওই যে সুপারি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিল হাত রেখে, ওই অবয়বটা আমাকে বলতেছে যে আমি তোদের 3টাকেই মেরে দিতে পারতাম, তোরা 2 জন তো বেঁচে গেলি, কিন্তু একটারে মাইরা লাইছি। আমরা ওই দিন রাত্রেবেলা তাদের একটা মানে আমি যা স্বপ্নে দেখে দেখলাম আর কি, যে জিনদের পার্টি ছিল, মানে তারা ওখানে নাচ গান করতেছিল। তো জিন বলতেছিল আমাকে আর কি, সেই অবয়বটা আমাকে বলতেছিল যে আমরা নাচ গান করতেছিলাম, আমরা সেখানে এনজয় করতেছিলাম, কিন্তু তোরা 3 জন আমাদের আর কি এই আমাদের অনুষ্ঠানটা তোরা একদম নষ্ট করে দিছস, আমাদের এই অনুষ্ঠানের উপর দিয়ে তোরা হাইটে আসছস, আমাদের একদম অনুষ্ঠানটা তোরা নষ্ট করে দিছস।
এই জন্য তোরা তিনোটাকে মেরে দিতাম, কিন্তু তোদের ভাগ্যবালা যে তোরা দুজন বাইচে গেছস। আর কোনোদিন যদি এরকমটা হয় তাহলে তোদের তিনজনকেই বা বাকি যদি আরো কেউ এরকম করে তাহলে সব কটাকে মেরে ফেলবো, এরকম আর কি একটা হুমকি দেয়। তো এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই আমি একদম আর কি ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমি আব্বু আম্মু চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বু আম্মু আমার রুমে আসার পর জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। তো আমি বললাম যে আব্বু এরকম এরকম স্বপ্ন দেখলাম। তারপর আব্বু আম্মু বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে আমাকে একজন বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজের নাম ছিল মুফতি অলিউল্লাহ তাজি সাহেব, আমার শায়েখ, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো আমার শায়েখ আমাকে অনেক জারফুক দেয়, তারপর আমাকে অনেক তাবিজ দেয়, 2টা থেকে 3টা তাবিজ দেয় আমাকে, এবং কিছু ওষুধ বা কিছু আমল শিখিয়ে দেয় আমাকে। তো এইভাবে অনেক দিন কাটলো। আমার এরকম স্বপ্ন একদিনও দেখি নাই, কিন্তু হঠাৎ মানে 2 সপ্তাহের মতো কেটে গেল। তারপর হঠাৎ আরেক দিন স্বপ্ন দেখলাম যে ওই যে অবয়বটা প্রথম দিন যে স্বপ্ন দেখেছিলাম অবয়বটা, ঠিক ওই অবয়বটাই সেম সিস্টেমে আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে যে যতই জারফুক নেস বা যতই তাবিজ নেস, যদি কোনোদিন ওই জঙ্গলে যাস তাহলে অবশ্যই তোকে মেরে ফেলবো, যতই তাবিজ নেস, এরকম আর কি আমাকে হুমকি দেয়। তো ওই স্বপ্ন দেখার পর আমি আর কোনো এরকম বা স্বপ্ন দেখি নাই বা ওই রকম আমার কোনো ঘটনাও ঘটে নাই। তো এটাই ছিল আমার প্রথম স্টোরি। আসসালামু আলাইকুম। FT Shorts. তো আমি আমার তৃতীয় ঘটনায় যাই। আমার এই তৃতীয় ঘটনা আমার একজন বন্ধুর কাছ থেকে অ্যাক্ট করা। তো আমার বন্ধুর চাচার সঙ্গে এই ঘটনাটা ঘটছে। তো আমার বন্ধু তার চাচার সম্পর্কে আমাকে বলছে। তো আমার বন্ধুর নাম আয়াতুল্লাহ। তো আয়াতুল্লাহর বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে ঘটনাটা শেয়ার করছি। তার দাদার ছোটবেলা থেকেই ঘোড়ার উপর উঠবে, মানে ঘোড়ায় আরোহণ করবে, এরকম একটা তার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। যেহেতু গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা, এই জন্য তার স্বপ্ন পূরণ হয়নি। তো একদিনের ঘটনা, তখন তার 45 বছর, তার 3টা বাচ্চা ছিল। মানে তার ছোটবেলা থেকে স্বপ্ন, কিন্তু তার 45 বছর পেরিয়ে গেল, আজও পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়নি। তো খুব আশা ছিল সে আর কি ঘোড়ায় আরোহণ করবে। তো একদিনের ঘটনা, সে রাজমিস্ত্রি কাজ করত, আবার পাশাপাশি কৃষিকাজও করত। কৃষিকাজ তো আপনার সব সময় থাকে না, ক্ষেতের মধ্যে ঘাস বাসে বা কিছু লাগায়, এরকম মাঝে মধ্যে কাজ করে, আবার কিছুক্ষণ বসে থাকে। যখন গ্যাপ থাকতো তখন সে রাজমিস্ত্রি কাজ করতে যাইতো, এরকম আর কি। তো একদিন সে আর কি কাজ করে আসরের পর দিক দিয়ে বাড়িতে আসলো। যখন আসরের পরে বাড়িতে আসলো তখন তার স্ত্রী বলতেছে, মানে আয়াতুল্লাহর কাকি তার কাকাকে বলতেছে যে কালকেও খেতে যাও নাই, আজকেও খেতে যাও নাই, দেখে আসো ক্ষেতের কি খবর, কোনো সমস্যা টমস্যা আছে কি না, ক্ষেতটা তো দেখার দরকার। তো এরকম বলার পর আর কি তার কাকু গেল খেতে। মাগরিবের মোটামুটি আছর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টাই। তো তার কাকা গেল, বনে গেল, যাওয়ার পর যে তাদের ক্ষেত ছিল, তখনও আবার ওই যে ধান ক্ষেতের দিন ছিল। তো শুধু ধান ক্ষেতের দিনই ছিল না, মানে আপনার মার তো লাগাইতেছিল, এরকম কাদা, পুরা বন, সারাটা বন ছিল কাদা ছিল, এবং জ্বালা লাগাইতেছিল। তো আপনার পুরাটা বনে আর কি কাদা ছিল, আবার পানিও ছিল বিলের মধ্যে, এরকম আর কি। তো যখন ক্ষেত দেখতে গেল, কিছুক্ষণ ক্ষেত দেখলো, হঠাৎ সে দেখতে পেল যে হাওর, মানে আমাদের যে বন, ওই যে আয়াতুল্লাহদের বাড়ি হইছে মমিসিং যে ওই যে ক্ষেত, মানে তাদের যে বন ছিল, ওই বনের মাঝখানে আপনার একটা ঘোড়া লাগাম নাই, মানে স্বাভাবিকভাবে ঘোড়া ঘাস খাইতেছে। তো ওই বনটা ছিল এরকম যে মধ্যে বন, চতুর্দিকে বাড়িঘর, মানে মোটামুটি অনেকটাই বড় বন। তো চতুর্দিক দিয়ে বাড়িঘর ছিল, একদম গোলাকার ছিল, মধ্যে বড় একটা বন ছিল, আর চতুর্দিক দিয়ে বাড়িঘর। একদিক দিয়ে এক জায়গার নাম, অপর দিক দিয়ে অন্য জায়গার নাম আরেকটা, এরকম আর কি, অনেক বড় ছিল বন। তো এই যে বনের মাঝখান জায়গাটার মধ্যে একটা ঘোড়া সে দেখতে পেল। তো সে ভাবতেছে 45 বছর পেরিয়ে গেছে, আজও পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হয় নাই, আর এই
খালি মাঠে মানে খালি বনে একটা ঘোড়া আছে, আমার স্বপ্ন আজকেই পূরণ হবে, এটা ভেবে সে আর কি সামনে আগাইলো। তখন বনে আর কি মাগরিবের, যেহেতু মাগরিবের কাছাকাছি কিছু লোক আছে, মানে সারা বনে আর কি হালকা পাতলা দূরে দূরে একজন লোক আছে আর কি, মাঝামাঝি দেখা যায় এক একজন। তো সে হাঁটতে হাঁটতে ওই গুড়ার কাছাকাছি গেল। তো গুড়া যেই খেতে ঘাস খাইতেছে ওই ক্ষেতটাই পড়া ছিল, মানে শক্ত ছিল, আর বাকি আশেপাশে সব ক্ষেত লাগানি ছিল, মানে জ্বালা লাগানো ছিল, কাদা ছিল। তো সে ভাবলো যে যেহেতু দৌড়াইতে পারবো না, দৌড়ানো তো সম্ভব না, যেহেতু কাদা মাটি, এখানে ঘোড়া দৌড়াইতে পারবে, পড়ে যাইবে বা ঠ্যাং ডাইবে যাইবে, এরকম ভয় আছে। তো সে ভাবলো যে যেহেতু ক্ষেতটা মোটামুটি বড় আছে, এই ক্ষেতের মধ্যে আমি ঘোড়াটা আমি চালাম, আমার স্বপ্ন পূরণ করতে হবে। তো এটা ভাবে সে ঘোড়ার উপরে, ঘোড়া যেহেতু লাগাম নাই, ঘোড়ার লাগাম ছিল না, এই জন্য সে উপরে উঠলো। উপরে ওইটা যে তার গাড়ির মধ্যে যে বড় বড় লোমগুলো ছিল, চুলগুলো, এটার মধ্যে মুটি দিয়ে ধরছে। ধরার পর সে জুড়ে পিছনের দিকে আর কি থাপা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া দৌড় দিল। তার বাড়ি যেই সাইড দিয়ে ছিল, ওই বনের যেই সাইডে তার বাড়ি ছিল এর অপর সাইডে, মানে বিপরীত সাইডেই দৌড় দিল ঘোড়া ওই দিকে আর কি। তো সে ভাবতেছে ঘোড়া তো দৌড়তেছে, আমারই ভালো, আমার স্বপ্ন পূরণ হইতেছে। কিন্তু এখানে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাইতেছে সেটা সে প্রথমেই খেয়াল করে নাই। আপনার সে ঘোড়ার উপরে আছে, ঘোড়াটা এত স্পিডে চলতেছে, মানে এতটা স্পিডে চলতেছে যে বাতাস একদম শা করে তার কানের মধ্যে আর কি বাড়ি খাইতেছে, অনেক জোরে ঘোড়া দৌড়াইতেছে, দ্রুত ঘোড়াটা দৌড়াইতেছে। তো সে ভাবলো যে একটা ঘোড়া এত দ্রুত চলতেছে, এটা কেমনে, আবার আমিও পড়তেছি না, লাগাম ছাড়া ঘোড়া পড়ে যাওয়ার সম্ভাবনা। যদি ঘোড়া রাস্তার মধ্যে চলে তাহলে তো এরকমভাবে সে যেহেতু দৌড়ায়, দৌড়ানোর একটা মানে সে চলতে গেলে শরীর ঝাঁকি খায়, ঝাঁকি খাওয়ার পরে কারণে লাগাম লাগে, লাগাম ছাড়া সাধারণত ঘোড়া চালানো যায় না। তো ওই ক্ষেত্রে ক্ষেত দিয়ে চলতেছে, আবার লাগাম ছাড়া দ্রুত চলতেছে ঘোড়াটা, তারপরেও তার চাচা মানে আয়াতুল্লাহর চাচা মাটিতে পড়তেছে না, যেরকম মানে সে একটা সিটে বসে আছে, একদম সব সেফ, সে পড়বে না এরকম, সে একটা সিটে বসে আছে আর কি, ঘোড়া চালাইতেছে। তো যখন এত স্পিডে চালাইতেছে আবার সে পড়তেছে না, এত কিছুর পর সে ভাবলো এটা কি, মানে এত দ্রুত চালাইতেছে, এটা কারণটা কি। আবার কাদামাটির উপরে, তো হ্যাঁ যেহেতু কাদামাটির উপরে এটা যখন তার মনে হইলো, তো সে নিচে তাকাইলো, তাকাইয়া যা দেখতে পেলো মানে ঘোড়ার পা মাটিতে লাগতেছে না, মাটি থেকে প্রায় 1 থেকে 1.5 হাত উপর দিয়ে ঘোড়াটা চলতেছে। আর ঘোড়া যদি দৌড়ায় তাহলে একটা মানে ঝাঁকি খায়, কিন্তু একটা গাড়ি যখন সমান রাস্তায় চলে তখন কিন্তু এতটা ঝাঁকি খায় না, একদম লেভেলে চলে। তো ঘোড়াটাও মানে একদম লেভেল, মানে কোনো ঝাঁকি খাইতেছে না, যার কারণে তার চাচা পড়ে নাই। খুব দ্রুত স্পিডে চলতেছিল কিন্তু কোনো ঝাঁকি খায় না ঘোড়াটা, এত স্পিডে চলার সত্ত্বেও মাটির সঙ্গে লাগে না, এইভাবে চলতেছে ঘোড়াটা। এইটা যখন দেখলো তার চাচা তো পুরো একদম অবাক হয়ে গেল আর ভয় পেতেছিল। তো তার চাচা নামতে চাইছিল, মানে পড়ে যেতে চাইছিল ক্ষেতের মধ্যে, কিন্তু পড়তে পারতেছে না, তার যেরকম একটা সিটে পড়ে আছে আর সে আটকে আছে, সে নামার মতো কোনো পরিস্থিতি নাই। তো এই সময় তার চাচা আর কি, তার চাচা মানে তার চাচা তাকে যেভাবে বলছে আমি সেভাবে বলি, তার চাচাও তো ঠিক ওই সময় যখন ওই জঙ্গলের কাছাকাছি গেল, মানে অপর দিক দিয়ে তার বাড়ি যেই দিকে আর অপর দিকে ঘোড়াটা দৌড় দিয়েছিল। তো ওই দিকে যখন জঙ্গলের কাছাকাছি গেল, তো ওই গ্রামের সিস্টেম ছিল বাড়ির সামনে ছিল রাস্তা, তো রাস্তার পরে ছিল বাড়ি, বাড়ির পরে ছিল জঙ্গল, একটা মানে মোটামুটি হালকা টাইপের একটা জঙ্গল, তারপর বন। তো যখন ওই জঙ্গলের কাছাকাছি গেল তখনই আর কি তার কাকা অজ্ঞান হয়ে গেছে, তারপর কাকা আর বলতে পারে না সে কোথায় আছে। তো পরবর্তী তার কাকার বক্তব্য, তার কাকা যা বুঝতে মানে শুনেছে এলাকার মানুষের কাছ থেকে, যে এলাকার মানুষ বলতেছে এলাকার একজন, ওই এলাকারই একজন মানুষ আপনার রাত্রেবেলা এশারের দিক দিয়ে এর জন্য বের হয়েছিল। তো গ্রাম অঞ্চলের ওয়াশরুমগুলো আর কি আপনার জঙ্গলেই মানে বাড়ির পিছনে হয়, তো এটা আগের ঘটনা, যেহেতু মানে আপনার বাড়ির পিছনে ওয়াশরুমগুলা। তো একজন জরুরত ছাড়ার জন্য ওয়াশরুম করার জন্য বাড়ির পিছনে আসে, বড় একটা লাইট নিয়ে আসে। তো হঠাৎ আর কি
আলো পড়লো, একটা শিমুল গাছ ছিল ওই বাথরুমের, মানে যেখানে তারা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের একটু পিছনে একটা শিমুল গাছ ছিল। ওই শিমুল গাছের নিচে একটা লোক পড়ে আছে। ওই ওই গ্রামের লোকটা দেখতে পেল। তো ওই গ্রামের লোকটা আয়াতুল্লাহর চাচাকে গিয়ে দেখলো একজন লোক পড়ে আছে। তো তারা 3-4 জন মিলে ওই আয়াতুল্লাহর চাচাকে তাদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে পানি টানি দিয়ে ঠিক করলো। তারপর ঠিক করার পর জিজ্ঞাসা করতেছে, আপনার কি হয়েছে, এখানে আসলেন কেমনে, এই জঙ্গলে আপনি কেমনে আসলেন, আপনার বাড়ি কই, এইসব জিজ্ঞাসা করতেছে। তো আয়াতুল্লাহর কাকা বলল যে আমি ওই গ্রামের বাড়ি, আমার স্বপ্ন ছিল ঘোড়া চালানো। তো আমি বনে আসছিলাম ক্ষেত দেখার জন্য। তারপর যখন আমি ঘোড়া দেখতে পেলাম, তো আমি ঘোড়ার উপরে উঠলাম। লাগাম ছিল না, এরকম একটা সুন্দর আকারের একটা ঘোড়া, এই জন্য আমি উপরে উঠলাম। তারপর আমি ঘোড়ার উপরে ছিলাম, কিন্তু আমি মানে এই যে ঘটনাটা ঘটছিল যে ঘোড়ার পা মাটিতে লাগে না, দ্রুত চলতেছে, এই সব ঘটনা ওই গ্রামের লোকটাকে খুলে বলল। তারপর গ্রামের লোকটা বলল যে আমরা এই শিমুল গাছের নিচে প্রায় সময় ঘোড়া দেখতে পারি, অনেক রঙের, অনেক সুন্দর সুন্দর লাগাম ছাড়া ঘোড়া প্রায় সময় রাত্রেবেলা আমরা দেখতে পারি, এদিক দিয়ে হাঁটা চড়া করে আর কি। তো তারপর আয়াতুল্লাহর দাদা চাচা বুঝতে পারলো যে এটা আর কেউ না, এটা একটা জিন ছিল, যে নাকি তাকে বনের মধ্যে থেকে তুলে এনে এই শিমুল গাছের নিচে, যেখানে ঘোড়া, ওই যে ঘোড়া জিনগুলোর আস্থানা, সেখানে এসে ফেলে রাখছে। ভাগ্যক্রমে ওই লোকটা দেখার কারণে উদ্ধার করতে পারছে, আর না হয় রাত্রে অনেক কিছুই হতে পারতো। তো তারপর উদ্ধার করার পর আয়াতুল্লাহর কাকা আয়াতুল্লাহদের বাড়িতে চলে আসলো। এই ছিল আমার 3য় ঘটনা। Assalamu alaikum. FT Shorts.